রমিজ মনে মনে এতটুকু আন্দাজ করতে পারল, রামদা যেহেতু আজ সঙ্গে আনতে বলেছে, তাহলে ভয়ঙ্কর কিছু যে হবে তা প্রকাশিতব্য। পুরো ভরা বাজারের মধ্যে চেয়ারম্যানের মেয়ে অর্ধ উলঙ্গ, তার সঙ্গে আছে তাদের বাসায় কাজ করার ছেলেটি। দুজনকে কুটির সঙ্গে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। চেয়ারম্যান লুৎফর ভুইয়ার মুখে আজ আর কোনো কথার খই নেই। পাংশুটে মুখটা মুখটা পাংশুটে বর্ণ ঘোর তিমিরে তলে ডুবে। বিচার গিয়েছে নওয়াফের হাতে। ছেলেটা যেমন শাশুড়দের ন্যায় গর্জে উঠেছে, তাতে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে শান্ত হবে। তবে কতটুকু তার বিচার ব্যবস্থা নিষ্ঠুর নির্মম হয় সেটাই এখন দেখার বিষয়। কি যে আজ হবে তা নিয়ে তিনি ভীষণ সংশয় আছেন। অনাকাঙ্ক্ষিত ভাবে এইভাবে তার আদরের কন্যাটি মান সম্মান ডুবাবে তিনি কল্পনাকালেও ভাবতে পারেননি এ রকম কন্যা নিয়ে। বরঞ্চ তিনি কত গর্ববোধ করে বেড়াতেন, অথচ আজ সেই কন্যা তার চোখে মুখে কালি ডলে দিল। তবে চিন্তায় আছে নওয়াফকে নিয়ে। এই ছেলেটা গতকাল তাকে যেভাবে হুমকি থামকি দিয়েছিল, আজ ভাগ্যক্রমে হুবহু মিলে গেল। সামনে ভয়াতুর অবস্থানে কথা ভেবে তার কলিজা শুকিয়ে এলো। গতবার যেভাবে ছেলেটার কলিজায় আঘাত করেছিলেন, মানিক মৃধার মেয়েকে সকলের সামনে পতিতা হিসেবে ঘোষিত করেছিলেন, সেই সব মনে হয় ছেলেটা জেনে গিয়েছে, নয়তো এতটা হিংস্র হয়ে ওঠার কথা নয়। কিছুক্ষণ পর বিচার সভায় নওয়াফের পদচারণ পড়ল। দুজন লোক নওয়াফকে চেয়ারে গিয়ে দিয়ে বসতে লোকটা আয়েসি ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে বসলেন। চোখ মুখ ওনার বিভাবরীর ন্যায় শান্ত। ভিতরে কি চলছে বোঝার উপায় নেই। হাতে হকস্টিক দেখে চেয়ারম্যান লুৎফর ভুইয়া থমকে গেলেন। ভয়ে তার কলিজা পর্যন্ত আজ কাঁপছে। সেদিন মানিক মৃধার অবস্থানে আজ তিনি যেন স্বয়ং বসে আছেন। নিজেকে বড্ড বেশি তুচ্ছ ও অসহায় মনে হলো। নওয়াব গলা উঁচিয়ে গুরু গম্ভীর কণ্ঠে শুধালো, বিচার সভা তাহলে শুরু হোক। চেয়ারম্যানের ঘরের কাজের মেয়ে পারভিন সাক্ষী দিলেন। নওয়াব ভাই, চাকরি থাকুক আর না থাকুক, আমি সত্যিটা আজ বলুম। এই রানু মাইয়াডারে দেখছেন? হের আচরণ মোটেও বালানা, উশৃঙ্খল। রাত নাই দিন নাই ওই কাজের সেরার লগে ঘুরতে বের হয়, আবার সকালে ফিরে আসে। তেনার বাপ মার চোখে থাকতেও যেন অন্ধ। বহুবার আমি কইছি তাদের মেয়ে কাজের পোলাটার লগে লটর পটর করে, সেই কথা ওনারা কানেই তোলে না। আজ সকালে গোয়াল ঘরে দুইটারে নগ্ন অবস্থায় খালেক মিয়া ধরছে। এটা খালেক মিয়ার থেকে শুনে নেন। আর হ্যাঁ, একটা ভিডিও আছে আমার কাছে এদের নোংরা কার্যকলাপের। ওনারা আমার কথা বিশ্বাস করতো না ভেবে আমি ভিডিও করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। না ফিশার রমিজকে মোবাইলটা আনতে বলল। ভরা বাজারের মধ্যে ল্যাপটপের মাধ্যমে নোংরা ভিডিওটির অংশ কিছু দেখিয়ে বন্ধ করে দিল। সকলের কাছে জলের মতন পরিষ্কার, ঘটনা আসলেই সত্য। নওয়াফ উঠে তার এক পা করে রানুর দিকে অগ্রসর হয়। নওয়াফকে নিজের মেয়ের দিকে হকস্টিক নিয়ে এগিয়ে যেতে দেখে চেয়ারম্যান লুৎফর ভুইয়া হাঁটুর বয়সী ছেলেটার পা চেপে ধরেন। বাবা মাফ করো, আমার মায়েটারে ছোট মানুষ ভুল করে ফেলাইছে। বয়স কত আপনার মেয়ের? তাহলে তো অ্যাডাল্ট। বিয়ে দেননি কেন মেয়ের? না বেশ্যাবৃত্তি করে টাকা ইনকাম করতে চাইছিলেন? নওয়াফ, ভুলে যাচ্ছ আমিও এই এলাকার একজন সম্মানিত লোক। তার মেয়েকে নিয়ে নোংরা কথা বলার কোনো রাইট তোমার নেই। আঙ্কেল এত হাইপার হবেন না। বেশ্যাকে তো বেশ্যাই বলছি, তাতে আপনার গায়ে লাগছে কেন? মেয়েকে ঠিকভাবে মানুষ করতে পারলে আজ এসব কথা শুনতে হতো না। লুৎফর চেয়ারম্যানের মনে পড়ে গেল মানিক মৃধার কথা। এমনই ভরা মজলিসে একজন অসহায় পিতাকে মিথ্যা অপবাদে কন্যা সহ তার অপমান করেছিল, শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক পাশবিক নির্যাতন করেছিলেন। সৃষ্টিকর্তা আজ সেই পাপ তার দিকে ঘুরিয়ে ফিরে দিয়েছে। একেই বলে পাপ বাপ কেউ ছাড়ে না। চেয়ারম্যান লুৎফর ভুইয়া ফের নওয়াফের পা চেপে ধরল, হু করে কেঁদে ফেলল। বুড়ো বয়সে নিজের মান সম্মান সব খুইয়ে খেয়ে আকতি মিনতি করল। বাবা, যা শাস্তি দেওয়ার আমাকে দাও, আমার মায়াটাকে দিও না। ওকে আমি মানুষ করতে পারিনি, সব দোষ আমার।
উঠুন আঙ্কেল, আপনাকে এভাবে নিচু চোখে দেখতে ভালো লাগছে না। চিন্তা করবেন না, শাস্তি যা দেওয়ার আপনাকে দেব। এবার উঠুন, বলুন সেদিন সত্যি কি ঘটেছিল। কোন দিন? আপনি কি চাচ্ছেন ভরা মজলিসে বসে আপনার মেয়েকে আমি উলঙ্গ করে পিটাই? বলছে বাবা। সকল গ্রামবাসীর সামনে বলবেন, একটা কথাও যেন গোপন না থাকে। তাহলে তার পরিণাম কি হতে পারে, কতটা নির্মম, মর্মান্তিক, ভয়াবহতম হতে পারে, আশা করি নতুন করে বোঝাতে হবে না। ঠিক আছে, শোনো গ্রামবাসী, ওই দিন যা যা আমি বিচার করেছি সব ভুল ও মিথ্যা ছিল। ওই দিন শুধু কেবলমাত্র একটা নাটকের বিশেষ একটি অংশ ছিল। এসব একজনের সাজানো গোছানো একটা খেলার গুটি ছিল। একদিন রাতে ফোনে একটি মেসেজ আসে, আমাকে 10 লক্ষ টাকার একটি অফার করা হয়। বিনিময়ে মৃধা বাড়ির ছোট মেয়েকে মিথ্যা বদনাম করে অভিযুক্ত করতে হবে, চরিত্রকে কলঙ্কের ট্যাগ লাগাতে হবে। আমি সুযোগটাই খুঁজছিলাম। এর মধ্যেই শুনলাম মানিক মৃধার হিটলার বউ বাড়িতে না। এই সুযোগে সরল সোজা ছেলে লতিফকে ভয় দেখিয়ে মানিক মৃধার ছোট মেয়েকে বদনাম করতে বাধ্য হলাম। ওকে যা যা শিখিয়ে পড়িয়ে দিয়েছি ও তা সাক্ষী দিয়েছে। প্রকৃত অর্থে মানিক মৃধার ছোট মেয়ে সম্পূর্ণ নির্দোষ ছিল। ওই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। টাকার লোভে পড়ে আমি অন্ধ হয়েছিলাম। মিথ্যা নাটক সাজিয়ে ওই নিষ্পাপ মেয়েটার শরীরের কলঙ্কের বোঝা, পতিতালয়ের দাগ লেপটে দিয়েছি। আমাকে তোমরা ক্ষমা করো, আমি পাপী, আমি পাপিষ্টা। আমার পাপের শাস্তি আমি পেয়েছি, সৃষ্টিকর্তা আমার মেয়েকে দিয়ে দিয়েছে। সেদিন শুনিনি ওই নিষ্পাপ ফুলের মতন মেয়েটার করুণ আর্তনাদ, আত্মচিৎকার, আহাজারি। দেখিনি মানিক মৃধার করুণ মুখটা। তাদের পিতা মায়ের চোখের জলের মর্ম বুঝিনি। বিধাতা আজ থেকে আমাকে ওদের মতো এই প্রান্তে এনে দাঁড় করিয়েছে, বুঝিয়েছে শুধু ক্ষমতা থাকলে হয় না, সততাও থাকতে হয়। আজ বুঝতে পারি পাপ বাপকেও ছাড়ে না। সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। মজলুমের উপরে অত্যাচারে শাস্তি আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ওই মেয়েটার কোনো পতিতালয়ের বেশ্যা ছিল না, নিষ্পাপ নিরপরাধ ছিল। তার অভিশাপ পড়েছে আমাদের উপর, কঠিনতম অভিশাপ। চেয়ারম্যান লুৎফর ভুঁইয়ার সম্পূর্ণ সাক্ষ্য দেওয়া শেষ হলে নওয়াব রমিজের দিকে হাত পাতল। রমিজ ধারালো চকচকে রামদাটা ওনার ডান হাতে দিল। উনি এক পা করে অতিক্রম করে ক্রমে ক্রমে লুৎফর ভুঁইয়ার দিকে এগিয়ে যান। ওনার হাতে চকচকে রামদা দেখে সকলের ভয়ে কলিজা শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। কি যে চেয়ারম্যানের এখন হবে তা নিয়েই টানটান উত্তেজনা পর্ব চলছে। সকলের এমন নির্বাক স্তব্ধ মুখগুলি ওনার পেছনের দিকে নিবদ্ধ দেখে ভয়ে লুৎফর ভুঁইয়া পিছু খুলো। অমনি ওনার বুকের পাজর লাথি বসিয়ে দেয় নওয়াব। চেয়ারম্যান লুটিয়ে শুকনো মাটিতে পড়ে যান। নওয়াব ওনার বুকের উপর পা তুলে ধীরে ধীরে পাটা গলার কাছে নিয়ে যান। ডান পা দিয়ে ওনার মাথাটা জমিনের সঙ্গে চেপে ধরেন। এরপরে রক্ত জমানো ভয়ঙ্কর হিংস্র প্রতাপী দৃষ্টি জোড়া তাক করে খসখস করে সুধান, বাস্টার্ড, আমার পাজরে ছুরি বসিয়েছিস তুই? তোকে আমি বাঁচিয়ে রাখবো ভেবেছিস? তোর মতন জানোয়ারের আরও আগে মরা উচিত ছিল। লুৎফর ভুঁইয়া ভয় আতঙ্কের মুখটা সাদা ফ্যাকাশে হয়ে গেল। চোখ দুটি নির্বাক, তার গলা শুকিয়ে ধুধু মরুভূমি। আর যেন স্বয়ং মৃত্যু তার দরজায় এসে টোকা মারছে। কি নির্মম নিষ্ঠুর হবে তার মৃত্যুর স্বাদ। ভাবতে ভাবতে ওনার গলায় ধারালো অস্ত্র চালানোর স্পর্শ পেলেন। তিনি কথা বলতে আর পারলেন না। গলা দিয়ে ফ্যাসফেসে গোঙানির মতো শব্দই বের হয়। নওয়াব চেয়ারম্যানের গলায় ধারালো রামদাটা চালিয়ে দিল। গরুর মতন জবাই করে দিল ওনাকে। ওনার মাথাবিহীন দেহটা ছটফটিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়। গলদেশ হতে পানির সেচের মতন রক্ত গড়িয়ে পড়ে। দেহটা লাফাতে লাফাতে একসময় শান্ত ও নিস্তেজ হয়ে যায়। তা দেখে উপস্থিত গ্রামবাসীর কিছু সংখ্যক লোক ভয় পালিয়েছে। কেউ বা ভয় কাঁপতে কাঁপতে কঠোর সাহস নিয়ে দেখছে। দু একজনকে আবার সেন্স হারিয়েও পড়তে দেখা গেল। নওয়াবের চোখে মুখে রক্তের ছিটা। এদিকে চেয়ারম্যানের মেয়ে রানুকে আব্বা আব্বা বলে চিৎকার চেঁচামেচি করে ডাকতে দেখা গেল। রমিজ নওয়াবের দিকে রুমাল এগিয়ে দিল। নওয়াব ওর দিকে রামদাটা এগিয়ে দিয়ে রুমালটি নিল। চোখে মুখে রক্ত মুছে সকলের মধ্যিখান হয়ে দাঁড়িয়ে বলল,
আজকের পর থেকে যদি কেউ এমন ভুলভাল বিচার করে, সে যেই হোক, অমুক তমুক, এমনকি আমিও, সেই স্বৈরাচার বিচারককে এভাবে জবাই করে দিবেন। কোনো ডানে বামে তাকানোর প্রয়োজন নেই। আর হ্যাঁ, চেয়ারম্যানের মেয়ে এবং কাজের ছেলেটাকে কাজই ডেকে বিয়ে পড়ানোর ব্যবস্থা করো রমিজ। আর আরেকটা কথা, সকলের উদ্দেশ্যেই বলি, মির্ধাবাড়ির ছোট মেয়ে আমার বৈধ সম্পত্তি। খুব দ্রুত সকলে তা জানবেন। ওকে নিয়ে আজকের পরে কেউ যদি একটা বাজে কটূক্তি কিংবা হাসি তামাশা করছে শুনছি কিংবা আমার কানে আসে, তাহলে চেয়ারম্যানের থেকেও তার অবস্থা ভয়াবহ হবে। আমি নওয়াব শুধু বলি না, কর্মেও প্রতিফলন করে দেখাই। কথাটা সকলে মাথায় রাখবেন। এই লোকটাকে নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে? একজনের করে গ্রামবাসীরা বলতে শুরু করে দিল। এই লোকটা একটা স্বৈরাচার ছিল, আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমার জায়গা জমিনের দলিল লুইটা নিয়েছে। আরেকজন বলল, এর আমার মেয়ের সংসারে সমস্যা হচ্ছিল, জামাই ভালো না, যৌতুক চাই। আমার থেকে 5,000 টাকা নিয়ে বলছিল আমার মাইয়ার সমস্যাটা মীমাংসা করে দিবে। তা তো দিল না, উল্টে টাকা গিলে খেয়েছে। আমার মাইয়া মনের কষ্টে গলায় ফাঁস দিছে। এই স্বৈরাচার চেয়ারম্যানের সঙ্গে এটাই ঠিক হয়েছে। এই নোংরা লাশটাকে আপনারা সবাই হাটের সামনে 2 দিন টানিয়ে রাখবেন। পাশে সাইনবোর্ড আকারে লিখে রাখবেন, সে একজন অনৈতিক স্বৈরাচার ঘুষখোর বিচারক ছিল। ঘুষের বিনিময়ে মানুষের নিষ্পাপ জীবন ধ্বংস ও নরক করে দিত। তাই তার আজ করুণ নৃশংস কঠিন পরিণতি। বিচার ঠিক আছে তো মেম্বার? আপনার পছন্দ হয়েছে তো? আমি সত্যিটা যখন জানতাম না। এই জন্যই তো এখনও সশরীরে বেঁচে আছেন, নয়তো এতদিনে মাথা পড়ে যেত। তবে একটা খুশির সংবাদ কি জানেন? আপনার মেম্বারের পদটি আর নেই। চিন্তা করবেন না, পদ গিয়েছে তো তাতে কি, বেঁচে আছেন এটাই বেশি। এরপরে তিনি বেরিয়ে যান। বিচার সভা ওখানে সমাপ্তি ঘোষণা করা হলো। রাস্তা দিয়ে স্বাধীন স্কুল থেকে বাড়ি ফিরছিল। প্রতিমধ্যে জাহানারা আর সালমা বেগমকে 2 হাতে ব্যান্ডেজ অবস্থায় হাসপাতালে থেকে গাড়িতে করে বাড়ি যেতে দেখে শিকুচকাল। এদের ওর কি হলো? তুই জানিস না কিছু? গতকাল রাতে জাহানারা কাকি আর সালমা কাকি ওনারা বাইরে বাথরুমে যেতে বের হয়েছিল। যেহেতু দুজনেই যা একই ঘরে থাকে, তাই বাথরুমও একসঙ্গে। বাথরুম থেকে ফেরার পর তাদের গণবিহারী আত্মচিৎকার আহাজারি শোনা যায়। তাদের আর্তনাদ শুনে আশেপাশের মানুষজনের ভিড় জমে যায়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওনাদের 2 হাত আর লজ্জাস্থান পুড়ে গেছে। কেউ তাদের বাথরুমে পানির বদলে এসিড রেখে দিয়েছে। জাহানারা কাকির 2 হাতের কবজি পর্যন্ত নেই, আর জাবেদার কাকির 1 হাতের কবজি শেষ, এসিডে পুড়ে গেছে। এমন লোমশিক চাঞ্চল্যকর ঘটনা এই গ্রামে খুব কমই দেখেছি ঘটতে। ইদারিং এত খুন খারাপি হচ্ছে, না জানি গ্রামে আর কি কি ঘটে। সাবধানে থাকিস বন্ধু। তাদের এখানে এসব ঢুকলো না। সে একটু হাটে গিয়েছিল, তখন মাতাবিহীন চেয়ারম্যানের লাশ হাটের সামনে টানানো দেখে তার কলিজার সমস্ত জল শুকিয়ে গেল। কোনো রকম হেঁটে বাড়ি পৌঁছালো। ছটফটানো শরীরে দ্রুত জগ ভর্তি পানি খাচ্ছিল। তখনই পাখি এসে ওকে ধমকে উঠল। এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানের মতন পানি খাচ্ছিস কেন? অন্তত বসে বসে আস্তে ধীরে খা। পাখির কথা আমলে নিল না সাথে। এমন বিভৎস গলা কাটা লাশ দেখে ওর হৃৎপিণ্ডের গতিবেগে এখনো লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। যিনি কাজটা করেছেন তিনি কি কম নিষ্ঠুর নন নাকি? বাপরে বাপ! কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন ভয়াবহ দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারবে না। সে গলাটা ফের ভিজিয়ে নিল, খাটের উপর আনমনে তপ করে বসে পড়ল। উদ্বেগে উত্তেজিত শরীরে ঘন ঘন দম ছাড়ে। পরবর্তীতে অদর ফুটে বের হলো, চেয়ারম্যান খুন হয়েছে। পাখি সামান্যতম অবাক হলো, তবে মনে মনে তার ভীষণ খুশি লাগলো। ওই দিন ওই চেয়ারম্যান মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে তাদের বিচার করেছিল, অথচ সে সম্পূর্ণ নির্দোষ ছিল। তবে ওনার এই করুণ পরিণতি হওয়া খুব প্রয়োজন ছিল। কিন্তু মুখে বলল, তো আমি কি করব? নাচবো নাকি? আগে পুরোটা শুনবি তো? না বললে শুনবো কি করে? বলছি, নবাব ভাই ওনাকে পায়ের তলায় পিষে রামদা দিয়া জবাই করে দিছে। এখন বলবি কেন? আমি তার কারণটা বলে দিচ্ছি। ওই দিন তোর নামে যা মিথ্যা অপবাদে রটনা ছড়িয়েছিল, তা চেয়ারম্যানের একটা চাল ছিল। চেয়ারম্যান টাকার বিনিময়ে কাজটা করেছে এবং
তোর উপর মিথ্যা পাপের বোঝা চাপিয়ে দিয়েছিল। শুধু এই কারণে নওয়াব ভাই ভরা বিচার সভায় বসে ওনাকে জবাই করছিল। বলছি না তোকে ওই লোকটার নাম আমার চোখের সামনে বসে নিবি না, আর দ্বিতীয়বার যেন ওই নামটা এই বাড়িতে কেউ উচ্চারণ করে না, তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। কথাগুলি বলে পাখি হনুনি পুকুর ঘাটের দিকে চলল। স্বাধীন পিছন থেকে বেশ কয়েকবার ডাকলো, বলল, আরো কিছু আছে বলার, শুনে যা। পাখি দাঁড়ালো না, তার পায়ের গতি বাড়িয়ে পুকুর পাড়ে গিয়ে বসলো। পুকুরের স্বচ্ছ পানির ওপর এক ফোঁটা নেত্র বাড়ি চুপ করে পড়লো। লোকটার এসব আদিক্ষেতা তার মোটেও পছন্দ হচ্ছে না। বাইরের মানুষ তো শুধু শরীরে আঘাত দেয়, আর সবচেয়ে প্রিয় আপন ব্যক্তিটা যে গোটা পাখিটাকে জীবিত হত্যা করেছে, তার বেলায় কি বিচার হবে? গ্রামের সকলের বিচার তিনি করেন, তাহলে ওনার বিচার কে করবে শুনি? তিনি একজন হত্যাকারী, একজন সরিষিনীকে জীবিত হত্যা করেছেন, তার শাস্তিটুকু তোলা থাক। নিস্তব্ধ রাতে আমার একটা চোখের অশ্রু ওনার অভিশাপ হয়ে থাকুক। পুকুরের স্বচ্ছ জলের দিকে তাকে গোটা কয়েক অভিযোগই তুলল পাখি। শুনেছেন বিশ্বাসঘাতক ঠকবাজ বেঈমান পুরুষটি? এক সময়ে আমি বলতাম আমি সবচেয়ে সৌভাগ্যবান নারী, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন পুরুষটি আমার বর। কিন্তু আজ আমি বলছি আমি দুর্ভাগা। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পুরুষটি একজন ছলনাবাজ, প্রতারক, খুনি, হত্যাকারী। তিনি একটি নিষ্পাপ ফুলকে গলা টিপে হত্যা করছে। কখনো সুখ পাবেন না আপনি, কখনো না। নীরব রাতের বালিশ ভেজানো অশ্রুগুলি আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আমার বাহ্যিক পরিবর্তন আপনাকে রাস্তার উন্মাদ বানিয়ে ছাড়বে, ধ্বংস ও নিঃশেষ করে দেবে আপনার ভেতর ও বাহিরটাকে। সেই সময় বেশি দূরে নয়, অতি নিকটে। চলছে পৌষে শেষাংশে শেষ দিন। প্রকৃতিতে শীতের কাপড় রেখে বিদায় নিল রিক্ত সিক্ততায় ঘেরা পৌষ। মাঘ নিয়ে এলো হাড় কাঁপানো সন্ন্যাসী রূপে শীতের পূর্বাভাস। এই মাসের পরই শীত ঋতুর সমাপ্তি ঘটবে, এরপর আবির্ভাব ঘটবে তব নব্য নব্য পুষ্প সাজে বসন্তরাজ। দক্ষিণা মিষ্টি শান্তিপ্রিয় শীতল হাওয়া বইবে, গাছে গাছে আমের মুকুল আসবে, পাতাবে ফুলের গন্ধে, পার্শ্ববর্তী স্থান মৌ সুবাসে ছড়াবে, হৃদয়ের মন্দিরে বাজবে প্রেমময় ঘণ্টা, বইবে বসন্তের দোলা। তার আগে আজকাল কুয়াশার উত্তরী মুড়িয়ে শীত বুড়ো সর্বরিক্ত সন্ন্যাসীর মতন পুষ্পহীন দিগন্তের পথে হারিয়ে যাওয়ার তারা বেশি। শীত শুধু প্রকৃতিকে রিক্ততা এনে দেয়, ব্যাপারটা কিন্তু এমনও নয়। শীতের ঋতুতে বাড়ে প্রকৃতির সৌন্দর্য ও বিহঙ্গতের রূপের বৈচিত্র্য বিচিত্র ছটা ফুটে ওঠে। উজানের বুকে তাদের লম্বা লম্বা পাল দেখা যায়, আবার আবার বৃক্ষে বৃক্ষে গজায় নব নব পল্লব ও শীতের বিরূপ রিক্ততাকে কিছু হটে নিয়ে এগিয়ে চল এক সুশ্রী মায়াবিনী, যার কোমল নবপল্লবে ন্যায় পান পাতার মুখটা মতন দেখতে ভারী সুশ্রী ও স্বচ্ছ চকচকে ঘন ঘন পাপড়ি যুগল, টানা টানা হরিণী আঁকি যুগলের রাজ্যের মায়া যেন জড়িয়ে। লতানো কোমর হিলিয়ে দুলিয়ে হাঁটার ভঙ্গিমার সঙ্গে কাঁধে ঝুলানো ব্যাগটি কিঞ্চিত কর শব্দ করে কেঁপে উঠছে। আজকাল স্কুলের কোচিং সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়, সেই হিসেবে ভোর 7টায় রওনা হতে হয়। তবে কুয়াশার চাদরে যদিও রাস্তাঘাট তলিয়ে গায়ে আটশাটো নেভি ব্লু রঙের, তবুও কুয়াশা ডিঙিয়ে চলতে হয়। গায়ে আটশাটো নেভি ব্লু রঙের একটি কুর্তি, সঙ্গে আছে জিন্স প্লাজো, মাথায় অরেঞ্জের রঙের একটি হিজাবের সঙ্গে কাঁধ উত্তরি ঝুলানো, বরাবরের মতন বাম হাতটি কালো বেল্টের গড়ি দৃশ্যমান। বেশি দিন না, তবুও এর মূল্য যেন অনেক। উপহার যতই সামান্য হোক, একজন কন্যার কাছে তার পিতার দেওয়া উপহার সমগ্র, তা অমূল্য রত্নমণি। পায়ে ফ্ল্যাট স্যান্ডেল, ছোট ছোট কদমে পঞ্জীভূত কুয়াশাকে পিছু হটিয়ে রেখে দেয়। সে এগিয়ে চলল। হিমপ্রবাহ মুড়ুতে দন্তে দন্তে ঘর্ষণ লাগার মতনই অবস্থা। চোখের চশমাটা বারবার নাকের ডগে এসে বাড়ি খায়। একসময় চরম লেভেলে বিরক্ত লাগতো, ইদানিং অভ্যাসে পরিণত হয়ে গেছে। তালুকদার বাড়ির কাছাকাছি আসার পূর্ব মুহূর্তে রাস্তার ঠিক বাম পাশে একটি মাঠ পড়ে।
বিস্তীর্ণ খোলা আকাশের নিচে সবুজে ঘেরা খোলার মাঠ। বেশিরভাগ যুবকদের গ্যাং ওখানেই বসে। শীতের সকাল বিকাল ফুটবল এবং ক্রিকেট খেলতে দেখা যায়। আজও আছে তাদের বড় বড় গলার চিৎকার, হই হুল্লা এই স্থান থেকে শোনা যায়। মাঠের কাছাকাছি আসতে পাখির পায়ের কাছে হঠাৎ দুম করে একটি ফুলবর ছুটে এসে পড়ল। পাখি অন্যমনস্ক ছিল। হঠাৎই বল এসে শব্দ করে ও সন্নিকটে পড়তে সে বেচারি সঙ্গে সঙ্গে আকস্মিক সতর্ক মনে হকচকে উঠছে। অদরখানি ফাঁক হয়ে আপনা আপনি এত চিৎকার বেরিয়ে আসে। আহ! বুকটা ওর তখনও বেদরে, বুক ধুকপুক করছে, কাঁপছিল। আচমকা এমন ঘটনার সম্মুখীন হলে সেখানে ভয় পাওয়া আহামরি কিছু না, বরং খুব স্বাভাবিক কথা। সেই হিসেবে সে ভয় পেয়েছে, যদিও বলটি তার গায়ে লাগেনি, তবুও কিঞ্চিত করে ফরকেই ছিল। ধীরুজে শশব্যস্ত পিছপা হয়। চোখের চশমাটি তর্জনী আঙুল তুলে নাকের ডগা থেকে উপরে উঠে ঠেলিয়ে মাঠের মধ্যিখানে ললাট কুঞ্চিত কুচকে দীপ্তিমান তেজস্বী নজরে তাকায়। নিখিল, রমিত, শাফিন, অয়ন আরও অনেকে রয়েছে ওখানে। সঙ্গে রয়েছে আরেকজন, তিনি হলেন মন্ত্রীর গুণধর পুত্র। বলটি তিনি ছুঁড়েছেন, তবে তখন পাখি সেখানে ছিল না। এখন মুহূর্তের মাঠে উপস্থিত। সকলের ঠান্ডা নীরব দৃষ্টি এসে ওর ভেতরটা কেমন যেন অস্বস্তিতে নাড়িয়ে দিল। সকাল সকাল এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে ওর মেজাজটা চরম আকারে বিগড়ে গেল। ভাবলো ব্যাপারটা এড়িয়ে পাশ কাটিয়ে চলে যাবে, তার আগেই নিখিলের গলা ভেসে এলো, পাখি বলটা ছুঁড়ে মার। পাখির মেজাজ এবার আকাশচুম্বী হয়ে গেল। একে তো সকাল সকাল বাজে একটা পরিস্থিতির শিকার হতে হলো, তার উপরে আবার হুকুম ছড়ছে বল ছুটতে। কেন? তাকে কি টাকা দিয়ে ওনাদের বল ছোড়ার জন্য রাখা হয়েছে? আচাইরা বড্ড বিরক্তিতে সে মুখটা কুচকাল। ললাটে ইচ্ছ ভাঁজ দিয়ে বেশ ঘটা করে চটে যাওয়া খিটখিটে মেজাজ নিয়ে কর্কশ কণ্ঠস্বরে বলে উঠল, আমাকে কি তোমাদের চাকর মনে হয়? বল ছোড়ার জন্য একটি চাকর রেখে দাও, আমি কেন তোমাদের বল ছুড়তে যাব? ওর কর্কশ গলার বাক্যগুলি শুনে নিখিল পুরোদমে হতভম্ব হয়ে গেল। অবাক নেত্রে ছোট্ট কিশোরীর বাহ্যিক আচরণটা দেখল। সে মাঠের মধ্যে পা মেলে বসে গভীর চৈতন্য তলায়। মেয়েটা ইদানিং যা চওড়া হচ্ছে না, কথায় কথায় কারণে অকারণে চটে যায়, আবার চ্যাটাং চ্যাটাং করে কথাও বলে। না জানি সামনে কতটা বিদঘুটে হিটমিটি স্বভাবের হয়ে যায়। নভ কিয়ৎক্ষণ পাখির রাগান্বিত মুখটা দেখে বুক ফুলে দীর্ঘশ্বাস তপ্ত শ্বাস বাতাসে উড়িয়ে দেয়। খানিকটা সময় নীরব থাকেন, মৌনতা অবলম্বন করেন। এরপরে শান্তিপ্রিয় মুখটা নিয়ে বেশ ঠান্ডা স্বরে বললেন, সামান্য বল ছোড়া নিয়ে এত কাহিনীর তো কোনো দরকার নেই, আমি গিয়ে বলটা নিয়ে আসছি। তিনি এদিক ওদিক তাকিয়ে লম্বাটে পা ফেলে বলটি নিয়ে আসতে ছুটে গেলেন। পাখি সামনের দিকে এক পা অগ্রসর হয়েও আবার পিছু হচ্ছে গেল। বলটির সামনে এসে থেমে পড়ল। নব বলটি হাত লাগানোর আগে পাখি বলটি লাথি মেরে গোবরের ডোবার মধ্যে ছুঁড়ে মারল। ঘটনাটি এত দ্রুত ঘটে গেল যে তার রেশ এখনো কাটেনি। মস্তিষ্কের ওপর গভীরভাবে প্রভাব ফেলেছে। সকলে কিং কর্তব্য বিমূঢ়তায় ক্ষণকাল নিস্তব্ধ হয়ে রইল। নিখিল বসা থেকে উঠে গেল, দ্রুত রাস্তার দিকে ছুটে এলো। পাখির অমন উপস্থিত ব্যবহার নব পুরোহিত আকস্মিক চমকে উঠল। চোখ তুলে সরাসরি স্বপ্নচারিণী মনোহরিণীর মুখটির দিকে তাকান। পাখি বিন্দুমাত্র ওনার এই মুখের দিকে চাইল না তাকাতে ইন্টারেস্ট থাকলো, বরঞ্চ দৃষ্টি ঘুরিয়ে নিয়ে নিখিলের দিকে দৃষ্টিপাত করে গলা ছেড়ে চেঁচিয়ে উঠে, এটা সরকারি রাস্তা, এখান দিয়ে বহুত শিক্ষার্থীরা স্কুলে কলেজে যাতায়াত করে। নিখিল ভাই, আজ আমার পায়ের কাছে বল না পড়ে আমার মাথায়ও পড়তে পারতো, তখন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। তোমাদের যদি এতই বল খেলতে ইচ্ছে করে, তাহলে বাড়ির পেছনে বিল আছে, সেখানে গিয়ে খেলো। পুরো বিলটা তো তোমাদের তালুকদার বংশেরই, সেখানে কেউ বিরক্ত করবে না, আর দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকবে না। কথাগুলি বলে পাখি হনহনিয়ে ঝড়ের গতিতে নীরবে নির্বিঘ্নে প্রস্থান ত্যাগই। তবে নফের চরণদয় ওখানেই আটকিয়ে রয়। তখনও থম মেরে তবদা দিয়ে দাঁড়িয়ে রন তিনি। ওর কথার পরিপ্রেক্ষিতে কোনো প্রকার জবাব দিতে গেল না। জবাব দিলে এই মুহূর্তে কঠিন আকারে ঝগড়া কিংবা কোনো এক
প্রকার ভয়াবহ দুর্বিষহ কেলেঙ্কারি বেজে যেতে পারতো তা সুনিশ্চিত বলা যায়। আপাতত চুপ থাকাই শ্রেয়। মেয়েটা যে বদমেজাজি হচ্ছে, দিন দিন আদব কায়দা ভুলে বসেছে, কারণ ছেড়ে অকারণে বোকার মতো চড়ে যাচ্ছে, কারণ রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, এটা মোটেও ভাব লক্ষণ নয়। দিন দিন আদব কায়দা ভুলে বসেছে, কারণ ছাড়াই অকারণেই বোকার মতন চটে যাচ্ছে, রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, এটা মোটেও ভালো লক্ষণ নয়, বরঞ্চ খুবই খারাপ নির্বোধের লক্ষণ। তিনি ললাটের শ্বেত জলটুকু আঙুল দিয়ে টেনে অদূরবর্তী স্থানে ছুঁড়ে মারলেন। সুশ্রী মুখটায় স্মিত হাসলেন, পরে মুহূর্তে গুরু গম্ভীর দৃঢ় কণ্ঠনালীতে খানিকটা চেঁচিয়ে উঠলেন, রাগ যতই বড় হোক সেটা অন্যের উপর এক্সপেরিমেন্ট করা বোকাদের অন্তর্ভুক্ত। পাখির থেকে প্রত্যুত্তরে কোনো বাক্য ফিরে আসলো না, পিছু ফিরে তাকালো না পর্যন্ত সম্পূর্ণভাবে অগ্রাহ্য করলো ওনাকে। ওর এই অবহেলিত আচরণনিষ্ঠ ব্যবহার দিয়ে যেন বোঝাতে চাইছে উনি ওর কাছে কিছুই নয়, কেউ নয় ওর। কোচিং শেষ হলে পাখি গাবতলি গেল। পুরো 1 মাস যাবৎ পড়াচ্ছেন ফাহাদ স্যার। এর ভিতরে পাখি অনেক কিছুই শিখেছে, বুঝেছে টিচার হিসেবে ফাহাদ স্যারকে সে 10-এ 10 দেবে। খুব সুন্দর করে পড়ান তিনি, এত সুন্দর করে বুঝান যে মাথা পুরো দমে ঠুকে থাকে, সেটা আর নতুন করে পড়তে হয় না, ভুলেও যায় না। আজ 2 দিন যাবৎ তার জ্বর, তিনি পড়াতে আসতে পারেনি। পাখি ভেবেছিল গতকাল দেখতে যাবে, কিন্তু সময়ের অভাবে যেতে পারেননি, তাই আজকে রওনা হয়। 2 কেজি মালটা নিয়ে ওনার ফ্ল্যাটের সামনে গিয়ে নক করলো। দুর্বল শরীরে তিনি খুলে দিলেন দরজা। পাখিকে দেখে সৌজন্যমূলক স্মিত হাসলেন। আয় ভিতরে বস। তোমার শরীরের অবস্থা কি? মোটামুটি ভালো, ভেবেছি তোকে আজ পড়াতে যাব। কোনো প্রয়োজন নেই, আগে তুমি সুস্থ হও, এরপরে পড়ালেখা হবে। সুস্থই তো আছে, সারাদিন ঘরে বসে থাকতে থাকতে আর ভাল লাগে না, কোমর ধরে গেছে। পাখি আর কিছু বলল না। আসার সময় সকলে ওর আম্মা গাবতলি যাবে শুনে হাঁসের মাংস আর রুটি পিঠা বানিয়ে ওর কাছে দিয়ে দিয়েছিল। সেটাই গরম করে প্লেটে বেড়ে পাখি ফাহাদের দিকে এগিয়ে দিল। নাও ভাইয়া, খাবারটা খেয়ে নাও, তোমার জন্য আম্মা পাঠিয়েছে। হাঁসের মাংস দেখে তিনি ভীষণ খুশি হলেন। পাখিকে ইশারায় বললেন, বসে পড়। আমি বাসায় গিয়ে খাবো, তোমার জন্য মালটাও এনেছি, জ্বরের মুখে ভালো লাগবে খেতে। খেয়েও কেমন, এখন আসি। সাবধানে যাস, সন্ধ্যায় আসবো। পাখি দরজা পর্যন্ত গিয়ে কিছু একটা চিন্তা করে হঠাৎই থেমে গেল, পিছু ঘুরে ফের রুমের ভিতরে ফিরে আসে। আচ্ছা ফাহাদ ভাই, একটা সত্যি কথা বলবে? তোমাকে ওই লোকটা ওই দিন কি বলেছিল? কোন দিন? ভুলে গেছো নাকি? না ভোলার ভান করছো? ও, নওয়াফের কথা বলছিস? তাদের মনে পড়লো ওই দিনের কথা। দিনটি ছিল শনিবার। পাখিকে পড়ানোর 1 মাস হয়েছিল। এরই মধ্যে ক্লাবের সামনে দিয়েই যাচ্ছিল সে, তখন নওয়াব ফাহাদকে দেখে ক্লাবের ভেতর ডেকে পাঠালো। সম্মানের সঙ্গে বসতে দিল, রমিজকে ডেকে মালাই চা এনে দিল। এরপরে গুরুতর ভঙ্গিতে মুখ চিবিয়ে তিনি বেশ শান্ত স্বরে ঠান্ডা মাথায় হুমকি দিলেন, মাস্টার, পড়াতে আসছো বেশ ভালো কথা, পড়াও, বাধা দিব না, কিন্তু গোলাপের দিকে হাত বাড়িও না, তাহলে হাতটা আমি সযত্নে কেটে রেখে দিব। আমার গোলাপের গায়ে কোনো রকম কলঙ্কের স্পর্শ আমি সহ্য করব না। নওয়াফের শক্ত হয়ে আসা আদৌ রক্ত জবান নেয় আঁকিজোড়া এক ঝলক দেখে মুখটার ফাহাদ কিঞ্চিত অধর চিবিয়ে হাসল। নওয়াফের মস্তিষ্কে ওই মুহূর্তের ক্রোধের অধিক্য বৈষণ্যারে ধাউ ধাউ করে চলছে। খুন করার মতন ভয়াবহ বদ রাগটা মগজে চেপেই বসলো। এক্ষুনি ইচ্ছে করলো নওয়াফের সামনে বসে থাকা এই পুরুষটির গলদেশে কেচি ঢুকিয়ে দিতে। ফাহাদ বুঝলো নওয়াফের লাল হয়ে আসা মুখটা দেখে রাগটার কারণটি। সে চায় চুমুক দিয়ে খোঁচা মেরে বলল, আপনি না বিবাহিত হওয়া সত্ত্বেও পরনারীর দিকে দৃষ্টি দেওয়াটা, এটা কিন্তু মোটেও ভালো কাজ নয়, বরঞ্চ জেনার মতন ভয়াবহ অপরাধ। এতটুকু বাক্যই ছিল শুধু নওয়াফকে রাগানোর জন্য যথেষ্ট। চেয়ার ছেড়ে তড়িৎ গতিতে উঠে আসেন, এসেই রক্ত ওঠা চোখে শক্ত আদলে ফাহাদের কলার চেপে ধরল। শক্ত আঁকিজোড়া রাঙিয়ে বিক্ষুব্ধ ক্রোধে বশীবর্তী হয়ে খ্যাপা বাঘের মতন করে গর্জে উঠলেন। তর্জনী আঙুল তুলে মুখের উপর শাসালেন, ও আমার নিজস্ব বৈধ সম্পত্তি, ওর দিকে তাকাবো না শুধু,
দরকার পড়লে আরও অনেক কিছু করব। তাতে তোর কি? কে তুই এসব জ্ঞান দেওয়ার? মির্ধা বাড়িতে পড়াতে যাস, বেশ ভালো কথা। আমার পাজরে যদি শুনি কাটা ফুটেছে, সেদিন তোর শেষ দিন হবে। এই এলাকায় তোর জীবন্ত দাফন হবে। এরপরে ফাহাদকে ধাক্কা মেরে দরজার দিকে ছুঁড়ে মারলেন তিনি। যা সর চোখের সামনে থেকে, তোকে আপাতত দেখতে ইচ্ছে করছে না। লোকটা উম্মাদের ন্যায় আচরণ দেখে ফাহাদ যদিও আশ্চর্য হয়েছিল, আত্মসম্মান হুহু করে আঘাত করেছিল, তবে কোনো প্রকার ঝামেলা জড়াতে গেল না। সে শান্তিপ্রিয় মানুষ, এসব মারপিট ঝগড়াঝাটি তার মোটেও পছন্দ নয়। সে নওয়াফের কাছ থেকে ছাড়া পেয়ে নিজের শার্ট টেনে টুনে ঠিক করে নিল। এরপরে খানিকটা মৌনতা নিয়ে বলল, মিস্টার নওয়াব, আপনি বুঝি আমায় ভুল বুঝছেন। পাখি শুধু আমার ছাত্রী, এর বেশি কিছু না। তাছাড়া আমি এঙ্গেজড। ফাহাদের কথা শুনে নওয়াফ এতক্ষণে একটু শান্ত হলো। বুক থেকে ভারী একটা বোঝা নেমে গেল, তবে রাগটুকু তবুও কমলো না। অধিকতর আক্রোশে মাথার রাগগুলি ছিঁড়ে যাওয়ার মতন দশা। ললাটে নীলচের রাগগুলি টান টান হয়ে দৃশ্যমান হয়ে উঠল। তিনি মুখ দিয়ে ফুস করে শব্দ করে দম ছাড়েন, ললাটে চেপে ধরে শুথালেন। আই অ্যাম সরি। সত্যি আমার মাথা ঠিক নেই, কখন কী যে করে ফেলি নিজেও জানি না। মনে কিছু নিও না ভাই, ইদানিং আমি একটু উন্মাদ হয়ে গেছি। ওর পাশে কাউকে সহ্য করতে পারছি না। তবে তোমাকে ছোট ভাই মনে করে একটা কথা বলি। তুমি আমার 2 বছরের ছোট হবে, তাই বলছি তুমি দ্বিতীয়বার আবার চোখের সামনে পড়ো না। এই এলাকায় আর এসো না, তোমাকে আমার সহ্য হয় না। তোমাকে ফের আমার চোখে পড়লে তার ভয়াবহতার প্রভাব তোমার উপর কতখানি পড়তে পারে তা হয়তো নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আশা করি নতুন করে আর বোঝাতে হবে না। তুমি এখন যেতে পারো। পাখি যদি আপনার বৈধ সম্পত্তি হয়ে থাকে তাহলে সিমরানকে, মিস্টার নওয়াব? এমন প্রশ্নে নওয়াফ সামান্যতম ভরকে গেল। পরবর্তীতে নিজেকে সামলে নেন, অদর ফুটে বেরিয়ে আসে। কেউ না। ফাহাদ হাসতে হাসতে বেরিয়ে গেল। ফাহাদ ভাইয়া। পাখির চেঁচানোর শব্দে ফাহাদের ভ্রম কেটে গেল। সে অবাক হয়ে বলল, ডাকছিলে? আশ্চর্য, কখন থেকে ডাকছি, তুমি কোথায় হারালে? ওই তোর ভাবির একটা মজার কথা মনে পড়ছিল। পাখি সুনিপুণ নজর ফাহাদের চিন্তিত মুখটা একবার পরখ করে নিল। কথার প্রসঙ্গটি যে এড়াতে চাচ্ছে সেটা প্রস্ফুটিত। এরপর নিজেকে তটস্থ করে পাখি ফের শুধায়, তুমি সত্যিটা এড়িয়ে যাচ্ছ নাকি? আমি সত্যি এড়িয়ে যাচ্ছি না। সত্যিটা শুনলে তোর ভালো লাগবে না? তবুও বলো শুনি। আচ্ছা, তুই শিওর সিমরানকে সে বিয়ে করেছে? আমি নিজের চোখে দেখেছি ওনাদের বউ আর বর বেশে স্টেজে পাশাপাশি বসে থাকতে, এরপরেও অবিশ্বাস কি করে করি? আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, জ্বরটা মনে হয় আবার আসবে। পাখি বুঝলো গন্ডগোল কিছু একটা হয়েছে। সেটা যথাক্রমে ফাহাদ স্যার এড়িয়ে যাচ্ছেন কিংবা আপাতত বলতে চাচ্ছেন না। কেউ স্বেচ্ছায় বলতে না চাইলে তো জোর জুলুম করানো যায় না। সে আর বাড়াবাড়ি করলো না। পাখি বেরিয়ে যাচ্ছিল, ফাহাদ পিছু ডেকে উঠল, পাখি, মন্ত্রীর পুত্র চাচ্ছে না তোকে আমি পড়াই। উনি ওই এলাকায় আমাকে দ্বিতীয়বার পা রাখতে নিষেধ করে দিয়েছে। বর্তমানে এখন আমি তার চোখের বালি। জানিসই তো উনি বড় একজন ক্ষমতাবান লোক। যদি কোনো রকম চাকরিটা ছুটে যায়। আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার উনি কে? তুমি কি এখন আমাদের বাড়িতে যেতে ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? তবে চাকরিটা নিয়ে একটু চিন্তায় আছি। জানিস তো এই চাকরিটার উপর আমার ফ্যামিলি সকলে ডিপেন্ড করে আছে। চাকরির দুটো যদি কোনো ক্রমে ছুটে যায় তাহলে ফ্যামিলি শুদ্ধ লোক পথে নামবে। নিশ্চয়ই তুই বুঝতে পারছিস আমার কথা। তুমি কি এখন আপাতত আমাকে পড়াতে চাচ্ছ না? পাখি শুকনো ও তিমিরে নিমজ্জিত সুশ্রী বদনখানি এক পলক দেখে ফাহাদ শুধায়, তুই কি চাস আমি তোকে পড়াই? ব্যাপারটা আমার একার সুবিধার কথা ভাবলে হবে না, তোমার অসুবিধার কথাও ভাবতে হবে। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। ভুল যা করার আমি করেছি। একজন ঠকবাজ নরপিশাচকে ভালোবেসে জীবনটাকে জাহান্নাম বানিয়েছি। জীবনটা তো পুরা নরক বানিয়েছে, সঙ্গে আমাকে জীবন্ত হত্যা করেছে। আর এখন চাচ্ছে আমি যাতে সুখী নাই হই। তার জন্য সব রাস্তা বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। তোমার আর আসতে হবে না। আসি ভাইয়া। দাঁড়া। পাখি গতিপন্থীর মধ্যে আকস্মাৎ থেমে গেল। ফাহাদ একটি শার্ট পরে ওর পিছু পিছু দরজা আটকে আসতে লাগলো। পাখির পাশাপাশি হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকিয়ে বললেন,
আমার মনে হয় নওয়াফের বিয়েটা সত্য নয়। আমি আপাতত এসব প্রসঙ্গ টানতে চাচ্ছি না। তোমার যদি অন্য কোনো প্রসঙ্গ থাকে তাহলে বলতে পারো। সত্যি আমি সন্ধ্যায় আসছি। তুই কি ভেবেছিস সামান্য ওনার হুমকিতে ভয় পেয়ে আমার বোনকে আমি পড়ানো বাদ দিয়ে দিব? মোটেও নয়। 1 মাস পড়িয়েছি, আরও 1.5 মাস দরকার পড়াবো। এতে চাকরি গেলে যাক, যেটা ভাগ্যে থাকবে তারে ঠেকানো সাধ্য কারণেই। আজ তোমার আসতে হবে না, আগামীকাল থেকে এসো। ঠিক আছে। পাখি অটো থেকে উঠে বসলো। শাসা করে অটো দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে গেল। ফাহাদ গভীর দুশ্চিন্তার মধ্যে ডুবে আছে। এই নব ভদ্রলোকটি ভারী কি ডেঞ্জারাস। মানুষ চেনার নিখুঁত ক্ষমতা তার ভিতরে খুব ভালো করেই আছে। ওই লোকটা যে 5টি খুন হয়েছে, সব কয়টি পেছনে ওনার হাত আছে তা স্পষ্ট। লোকটাকে উপরে যেমন দেখায়, আসলে তিনি ঠিক তাই নয়, উল্টো বিপরীত। একজন সিরিয়াল সাইকো কিলারের মতন কর্ম তার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন খুন করতে পারে না। আর মৃত লাশগুলি সবই তাদের ছিল, যারা পাখির উপর আক্রমণ করেছিল, ওর ক্ষতি করতে চেয়েছিল। অতঃপর ঘটনার কেন্দ্রবিন্দু ঠিক এখানেই গিয়ে দাঁড়ায়। কাহিনী তো একটা রয়েছে। বিয়েটা যদি সিমরানকে তিনি নাই করে থাকেন, তাহলে মিথ্যে বিয়ের নাটক কেন করতে গিয়েছিলেন? পাখিকেই বা কেন বলেছেন তার বৈধ সম্পত্তি? সব রহস্যের গোলকধাঁধা ওনার মধ্যেই আটকিয়ে আছে। আপাতত এসব ভাবাভাবি বাদ। ওনার ব্যাপার ভেবে মস্তিষ্কের স্নায়ুকোষ লস করে লাভ কি? পাখি অটোতে করে যাচ্ছিল। আনন্দবাজার আসতে হুট করে চলন্ত অটোতে একজন সুদীর্ঘী লোক উঠে পড়ল। কড়া ঝাঁঝালো পারফিউমের ঘ্রাণে ওর ষষ্ঠ ইন্দ্রিয় সচেতন হয়ে উঠল। মুখের সামনে থেকে কালো মাস্ক ও কালো ক্যাপ সরিয়ে উনি সরাসরি নিজ মায়াবিনীর কর্ণীর দিকে মাথার আঁখিচুড়ো নিয়ে ঘোর লাগা অক্ষিপটে তাকান। পাখির রাগ দেহের সমস্ত কোদ অবধি চঞ্চন করে বেড়ে গেল। হৃৎপিণ্ড জ্বলন্ত অগ্নিকুণ্ড দগ্ধ। শক্ত বদনে অটোওয়ালাকে বলল, আঙ্কেল অটো থামান। আঙ্কেল, অটো থামাবেন না যতক্ষণ না পর্যন্ত আমি থামাতে বলবো। অটোওয়ালা পড়েছেন ভীষণ বিপদে। খানিকটা মৌনতা থেকে আমতা আমতা করে নওয়াফের শক্ত অগ্নিঝরা দৃষ্টিজোড়ার দেখে অটোওয়ালা ভরকে গেল। ছেলেটা যে ক্ষমতাবান তা সম্পর্কে নতুন করে অবগত হওয়ার কিচ্ছু নেই। উনি ফের গাম্ভীর্য গলায় শুধান, আপনাকে যা করতে বলা হয়েছে তাই করুন। অটোওয়ালা ভয় আতঙ্কে চুপসে গেল। অটোর থামাথামি নেই। পাখি ঘৃণায় মুখটা ফিরিয়ে নিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। উনি ওর গা ঘেঁষে বসতে চায়। পাখি অটোর এক কোণে গিয়ে ঠেকে বসলো। পিছু হঠাৎ দেখে উনি থেমে যান। নীরবে বুক চিরে অফুরন্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ওর ডান হাতটা বাড়িয়ে ছুঁতে গেলে পাখি বৈষণ্যরের মতন জ্বরে উঠল। মাথা থেকে হিজাবের পিন খুলে দ্রুত ওনার হাতের উল্টো পিঠে গেঁথে দিল। মুহূর্তের মধ্যে ওনার হাত থেকে রক্ত ছুটে বেরোলো। তিনি চোখ মুখ খিচে রাখেন মিনিট খানেক। এরপর ওর জ্বলন্ত অগ্নিঝরা লোচন দিকে তাকিয়ে দীর্ঘ মুহূর্ত ধরে নীরবে অপলক চেয়ে থাকেন। পাখির বুকটা কেমন যেন মুচড়ে উঠলো। ওনাকে আঘাত করলো সে। কেমনি পারলো নিষ্ঠুরের মতো কাজটা করতে? হাত দিয়ে কেমন করে রক্ত বেরোচ্ছে। ওর বুকটা ধক করে কেঁপে উঠলো। সেই চাহনি ওনাকে আঘাত করতে বাধ্য হয়েছিল। হাতে পিন না ঢুকালে উনি ওকে স্পর্শ করত, সেটা ও সহ্য করতে পারতো না। ওনার স্পর্শ তার ঘৃণা লাগে, চরম ঘৃণা। হঠাৎ করে সে চলন্ত অটো থেকে দপ করে লাফিয়ে পড়ল। নফ আটকে উঠল। চলন্ত রাস্তায় গাড়ি ট্রাকের অভাব নেই। সামনেই দেখলো একটি ট্রাক এদিকেই এগিয়ে আসছে। উনি দ্রুত অটো থেকে নেমে পড়ে। মেয়েটা পায়ে ব্যথা বেশ তোড়জোড় করেই পেয়েছে। চোখ মুখ কুচকে পা চেপে ধরে কুকরি উঠল। বহুত চেষ্টা করে উঠে দাঁড়াতে পারছে না। ওইদিকে আরেকটি ট্রাক এদিকে অগ্রসর হচ্ছে। মেয়েটা পড়েছে ঠিক 3 রাস্তার মোড়ে। লাফিয়ে পড়ার মতন আর কোনো জায়গায় পানি। ইডিয়েট একটা। তিনি শশব্যস্ত ছটফট করে পেছন থেকে ওর লতানো মসৃণ কোমরে হাত দিয়ে উঁচু করে নিজের বুকের সঙ্গে মিশিয়ে চেপে ধরে ফুটপাতে নিয়ে এলেন। পাখি লাফিয়ে ঝাঁপিয়ে ছটফুটি উঠল। ওনার কাছ থেকে ছাড়া পাওয়ার বহু চেষ্টা চালিয়ে গেল, কিন্তু দানবের মতন বলিষ্ঠ পুরুষের সঙ্গে কি পারা যায় কি এত সোজা? যখন তাদের সম্পর্ক ভালো ছিল, ঘনিষ্ঠ মুহূর্ত সময় ওনার ভার পুরোপুরি বহন করাও
ওর জন্য অনেক কষ্টকর ছিল। তার মতন অতটুকু দেহে কি আর ৭৭-৭৮ কেজির দেহের ভার নিতে পারে? সে ঠিক নিতে পারত না। লোকটা বুঝতো ওর কষ্ট, এই জন্য সই সই দেহের ভার দিতেন। উনি ফুটপাতে এনে ওকে বাহুডোর থেকে মুক্ত করেন। তবে ওর কাছ থেকে সরল না। পাখি রাগের আধিক্য নিয়ে ছিটকে ওনার বুক থেকে সরে গেল। ওর গা ওনা দিয়ে এমনভাবে মুছলো যেন শরীরে নোংরা আবর্জনা লেগেছে। ওর এমন কাণ্ডে নফ অবাক হলো না, যেন আগে থেকে মেয়েটার এমন আচরণের সঙ্গে পূর্ব পরিচিত। তবে এসব ভাবভাবে বাদ দিয়ে ওর আঘাতপ্রাপ্ত পায়ের কাছে চিন্তিত হওয়া অস্থিরতার ঘোর তাপে মুখটা নিয়ে বসে পড়েন। দেখি কতটুকু আঘাত লেগেছে পায়ে। পাখি দ্রুত পা ওনার থেকে সরিয়ে ফেলতে চাইল। উনি তার আগেই ওর পা শক্ত করে টেনে ধরলেন। পাখি মুচড়ামুচড়ি করে ওনার শক্তির সঙ্গে কুলিয়ে উঠতে পারল না। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে যেন ওর পাটিকে শক্ত করে ধরেছে। পাখির রাগে দুঃখে চোখ ফেটে পানি আসতে চাইল। সে কাঁদবে না, নিজের অশ্রু এত সস্তা নয় যার তার জন্য ফেলবে। তিনি পাখির জিন্স প্লাজোটি সামান্যতম উঁচিয়ে দেখলো মসৃণ চামড়াটিতে ছিলে গেছে, ওইখান থেকে রক্ত পড়ছে। তিনি জিভ দিয়ে অত ভিজিয়ে নেন ওর কুকরানো ঘৃণা মিশ্রিত মুখটা এক ঝলক দেখে নেন। এরপরে ব্যস্ত হন ওর পা নিয়ে। পকেট থেকে রুমাল বের করে বেঁধে দেন। পাখি শশব্যস্ত পা সরিয়ে নেয়। তিনি জোর খাটিয়ে ফের ওর পাটি শক্ত করে চেপে ধরল, রুমালের অংশটুকু দিয়ে বেঁধে দেন। এর ভিতরে পাখি ওনার দিকে একবারও ফিরে তাকায়নি, যেন শত শত বছরের ঘৃণা আক্রোশ ওনার উপর ওর। তিনি উঠে দাঁড়ান, গভীর নজরে ওর মৃগনয়ন দুটি দেখেন। এরপরে জিভ দিয়ে অজরখানি ভিজিয়ে শুধালেন, আমার সঙ্গে রাগ করে নিজের ক্ষতি করে লাভ কি পাস? খুব কি দরকার ছিল মাঝ রাস্তায় লাফিয়ে পড়ার? আমি তো বাঘ ভাল্লুক ছিলাম না, তোকে অন্তত খেয়ে ফেলতাম না। তার চেয়েও ভয়ঙ্কর। ওর ঘৃণায় ফিরিয়ে নেওয়া মুখটা এক ঝিলিক দেখে ফোঁস করে শ্বাস নেন তিনি। জিভ দিয়ে শুষ্ক অধর দুখানি ভিজিয়ে নিয়ে বলেন, ছিলাম না তো, বাধ্য করেছিস হতে। দেখি মুখটা। ওর তুতনিটা তর্জনী আঙুল তুলে ওনার দিকে ঘুরিয়ে নেন। পাখি তবুও তাকায় না ওই গভীর ধূসর মনির দুটোর দিকে। সে বরঞ্চ সম্পূর্ণ পুরোপুরিভাবে ওনাকে অবহেলা অবজ্ঞা করে দৃষ্টি ঘুরিয়ে মেইন রাস্তার দিকে নেয়। চলন্ত রাস্তায় বাবা মেয়ের দুষ্টি মিষ্টি খুনসুটি দেখে পাখি ওর আব্বার কথা ভীষণ করে মনে পড়ে গেল। আজ কতদিন হলো ওকে কেউ আম্মা বলে ডাকে না। হায় আল্লাহ, এই শূন্যতা সে কি করে কাটাবে, কি করে কাটিয়ে উঠবে? এরই মধ্যে ফের শুনতে পায়, তাকা আমার দিকে। তাকাচ্ছিস না কেন? আমি কি দেখতে এতটাই বিশ্রী কুৎসিত? তাকালেই চোখের জ্যোতি কমে যাবে, পাপ হবে। পাখি নির্লিপ্ত নিরুত্তাপ। কথা আর প্রসঙ্গে কথা বলার ইচ্ছে জাগল, অথচ এই এক সময় ওনার কণ্ঠস্বর শোনার জন্য, ওর একটা ডাক শোনার জন্য কত অধীর আগ্রহ নিয়ে বসে থাকতো। আজ সেসব শুধু অতীত। বর্তমানে ওনার দিকে ফিরে তাকাতো ইচ্ছে জাগে না, কথা বলতে মনই চায় না। ওর দীঘল ঘন পাপড়ি যুগল কুচকুচে মনির দুটো আঁকি ফুটোরে আজ আর ওনার অপেক্ষায় থাকে না। সেসব অনুভূতি যেন স্রোতের জলে ভাসিয়ে গিয়েছে। ওর মায়াবী মুখটায় একবার তিনি চোখ বুলিয়ে ললাটে পৌরুষালে অদর ছোঁয়াতে এগিয়ে যান। পাখি ধীরুচে 2 কদম দূরত্বে সরে গেল, যেটা ওনার বক্ষ অভ্যন্তরে ধারালো তীরের ন্যায় বিঁধল গিয়ে। নিশ্চল হয়ে এলো পা দুটি। কর্ণে কর্ণে আজ বিরহের বিভৎসতম সুর পাচ্ছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে হয়ে কেমন যেন চৌচির লাগছে। কখনো হৃৎপিণ্ড লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, কখনো ধূপধাপ করছে অশান্ত চরণ গতির ন্যায়। মুমূর্ষ যন্ত্রণায় বুকটা ফেটে যাওয়ার জোগাড়। নিজের ভেতরকার যন্ত্রণা দুর্বলতাকে আড়াল করে রেখে বাহ্যিক আচরণিষ্ঠাকে ধাতস্থ করে নেন। শক্ত খোলসে পুরোপুরি দেহটাকে আবৃত করে নিয়ে বোকার ন্যায় অধর চেপে খানিকটা ম্লান হাসে। এদিক ওদিক এলোমেলো ভঙ্গিমায় তাকিয়ে আরেকবার ওর নির্লিপ্ত শুকনো মুখখানার দিকে তাকিয়ে সুধান, আমাকে ঘৃণা করিস তা না হয় মানলাম, কিন্তু নিজের শরীরের প্রতি এত অবহেলা অযত্ন জুলুম করছিস কেন? আমাকে কষ্ট দেওয়ার জন্য আর কোনো জায়গা পেলি না? খুঁজে খুঁজে সর্বশেষে নিজেকেই বেছে নিলি। দেখ শুকিয়ে শরীরটার একই হাল করেছিস।
মানুষের মন মরে গেলে তার দেহের চিন্তা থাকে না। ওর একটি বাক্য ওনার ভেতরটা নৃশংসভাবে ক্ষত বিক্ষত করে দেয়। সত্যি কি মেয়েটা পরিবর্তন হয়ে গেল? আগের নেই মায়াবী সুশ্রী পান পাতার মতন মুখটা দুষ্টমি ভরা, হাসির কলরব নেই, আনন্দ নেই, কোনো এক অদৃশ্য শক্তি যেন এসে সবটুকু হাসি ওর অদর থেকে চুষে নিয়েছে। কি ভয়ঙ্কর পরিবর্তন! ওনার দৃষ্টি সরিষিনী মনোহরিণীর থেকে নরণচরণ হয় না, বেশ গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মুখটি দেখছেন। তবুও তার শত জন্মের তৃষ্ণা মিটবেও না। যতবার মুখটি দেখবে ততবার ওকে দেখার তীব্র স্বাদ তার মনের অভ্যন্তরে গভীরভাবে জেগে উঠবে। শিথিল হয়ে যাওয়া মুখটা নিয়ে নফ ওর সম্মুখে গিয়ে ফের দাঁড়ালো। ওর থুতনিটা ছুতে গেলেই মেয়েটা ঝড়ের গতিতে মুখটা ঘুরিয়ে নেয়। ওনার গরম গরম শ্বাস পাখির ঘাড়ে লেপটে পড়ে। মেয়েটা চোখ খিচে নিজের দুর্বলতা লুকায়। জান, তোর চিকিৎসা প্রয়োজন। পাখি ওনাকে সামনে থেকে ধাক্কা মেরে সরিয়ে হনহনিয়ে হেঁটে যাচ্ছিল। উনি পেছন থেকে মেয়েটাকে আচমকায় করে তুলে নেন। পাখি চেঁচিয়ে উঠলো, তর্জনী আঙুল তুলে শাসালো। ছাড়েন বলছি। ছাড়ার জন্য তো তোকে ধরিনি, আজীবন ধরে রাখবো বলেই তোকে ছুঁয়েছি। কেন ছুঁয়েছেন? কেন স্পর্শ করেছেন? আপনার স্পর্শ আজ আমার শরীরের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। দু একটা কলঙ্ক থাকুক না, তাতে যদি প্রেয়সীর দেহ ও অন্তরে আমার সিলমোহর থেকে যায়। পাখির চোখে মুখে তীব্র ঘৃণার রেশ, দেহের কোষ অবধি পর্যন্ত রাগে ক্রোধে কম্পন তুলে উঠছে। মিস্টার নওয়াব তালুকদার, আপনি যখন আমাকে স্পর্শ করেন না, তখন আমার নিজেকে কি মনে হয় জানেন? পৃথিবীর সবচেয়ে ঘৃণিত নোংরা আবর্জনা। সমস্ত শরীর যেন কেউ বিষ পোকা কামড় ছেড়ে দিয়েছে। কথাটি গিয়ে ফের ঝড়ের গতিতে নফের বুকের অভ্যন্তরে ধারালো অস্ত্রের ন্যায় বিধ হলো। ক্ষতবিক্ষত করে দেয় তার ভেতরটা ও বাহিরটা। পাহাড় সমান কষ্টে বক্ষপটে প্রচণ্ড ভারী ভারী অনুভব লাগে। তবু ওই কষ্টগুলি তিনি গিলে নেন, গলা দিয়ে পেটে ঢুকিয়ে নেন। কিছু কিছু কথা এমনি এমনি হজম করে নিতে হয়। ধর আমি বিষাক্ত একটি পোকা, তোকে সেই পোকার সঙ্গে আজীবন বাস করতে হবে রে সুইটার। হজম করতে হবে সেই বিষাক্ত বিষ। মনে রাখিস, পোকা বিষাক্ত হলেও সেটা প্রতিষেধকও, কারণ বিষই পারে বিষকে নিয়ন্ত্রণ করতে। লজ্জা করে না আপনার? এক দেহ কয়জনকে দেন? অশ্লীল একটা। না, লজ্জা করে না, কারণ আমার দেহ একটা, আর সেই দেহের মালিকানা একজনই, তাকেই দেহ মন সব দিয়েছি। পাখি আর সহ্য হলো না। এত কিছুর পর লোকটার মিষ্টি মিষ্টি কথায় সে গলল না কেন জানে। আজ ওর শুধু ঘৃণে লাগে। সে বেশ কড়া করে শক্ত আদলে আঙুল তুলে শাসালো। শেষবারের মতন বলছি, নামায়। মনে হচ্ছে কোনো একটা পিঁপড়া আমাকে শাসাচ্ছে। অবশ্য মন্দ লাগছে না, মাঝে মধ্যে পিঁপড়ার কামড়ে সুরসুরিও লাগে, অনুভূতি চমৎকার, তখন ভালোই লাগে। ওনার মুখভঙ্গির পাল্টালো না, আগের ন্যায় বেশ রসিকতাই করছে। তবে পাখি থামার নয়, সর্বশৈলে যেন ওর রাগ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। প্রিয়তাপী রাগের তোপে ওনার ডান হাতে কামড় বসিয়ে দিল, তবু লোকটা ছাড়লো না। পাখি ওনার হাতে দন্তের ছাপ বসিয়ে দিল, পুরুষালী হাতে সরু দাগগুলো বসিয়ে মাংসের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে রক্ত বের করিয়ে আনে। এরপরেও উনি নামেননি ওকে, বরঞ্চ তিনি শতুনি মুখটিতে একটু একগাল হাসলেন। আমার পিচাশিনী রক্ত খাওয়া শেষ হয়েছে আপনার? তাহলে এখন একটু থামুন, একসঙ্গে এত ডোজ সামলাতে পারবেন না। পাখি হতাশ হলো, ওনার হাত ছাড়লো। তাকে দেখলো জায়গাটি সত্যি রক্তাক্ত হয়ে আসছে, দাঁতগুলির দাগ স্পষ্ট দৃশ্যমান। তবুও লোকটা আহ উ শব্দ করলো না। সে অবাক হলো না, এমন আরো কত ছোট ছোট আঘাত করেছে, সেসব তোয়াক্কা করেনি। বড়ই কঠিন ধাতুতে গড়া লোক। তবে এই মুহূর্তে ওনার এত ভালো মানসিকতা ওর মোটেও সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে শরীরে আরও দুটি সুই ফুটিয়ে দিতে। অবশ্য হাতে তখন একটা ফুটিয়ে দিয়েছিল, কিন্তু এই বান্দা তো এই বান্দাই। চাইছেটা কি বোঝা মুশকিল। না নিজে শান্তিতে থাকবে, না অন্যকে শান্তিতে থাকতে দিবে। আপাতত চুপ থাকার শ্রেয়। দেখা যাক ঘটনা কত দূর অবধি গিয়ে গড়ায়। কোনো রকম কথাই বললো না, শান্ত হয়ে গেল উনি। ডক্টরের ফার্মেসিতে গিয়ে ওকে কেবিনের বেডে বসিয়ে দিয়ে গেলেন ডাক্তার ডাকতে।
যাওয়ার আগে বলে গেলেন চুপচাপ করে বসে থাকতে, পালানোর কুচিন্তা যেন মাথাও ভুলেও না ঢুকায়। তাহলে বাড়ি গিয়ে সোজা তুলে আনবেন। পাখি ওই কথা আমলে নিল তো তোয়াক্কাই করেননি। ওসব আজগুবি কথা সে কেন শুনবে? এখানকার ডাক্তার তারেক জামান নওয়াফের পূর্ব পরিচিত, বেশ রসিকতায় ভরা লোকটি। নওয়াফের সঙ্গে তার মোটামুটি ভালোই সম্পর্ক আছে। মাঝে মধ্যে নওয়াফের তারেক জামানের বাসায় যাওয়া হয়, গিয়ে বোট খেলে, দাবা খেলে, কখনো কখনো জমি দীর্ঘ মুহূর্ত ধরে আড্ডাও দেন। নওয়াফকে দেখে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন তিনি। হাই ইয়াং ম্যান, কি অবস্থা? আজকাল নিজেকে এত সুদর্শন ও স্ট্রং রাখো কিভাবে? সত্যি করে বলো তো, তোমার রূপের গোপন রহস্য কি? দিন দিন যে হারে সুদর্শন সুপুরুষ হচ্ছ, তাতে তো দেখছি মেয়েদের মাথা নষ্ট করে ছাড়বে। এরপর বলবে সব দোষ মেয়েদের। আমার মেয়েটাকে সাধলাম, নিলা না? নওয়াফ ওনার কথা শুনে গা দুলিয়ে হাসল। হাসছো যে? হঠাৎ ডক্টর তারেক জামানের নজর পড়ল নওয়াফের হাতের উপর গিয়ে। ও গড, এটা কি? হাতে আঘাত পেলে কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে। আবার একটা পিনও হাতে গাঁথা, রক্ত বের হচ্ছে দেখছি। এসব হলো কি করে? দেখি হাতটা দাও, ব্যান্ডেজ করে দিই। ইনফেকশন হতে পারে। কামড়ানোর স্থানটির উপর হাত বুলিয়ে নওয়াফ চট করে চুমু খেল। এরপর হাতের উল্টো পিঠে গেঁথে থাকা পিনটা বের করে ফেলে দিতেই যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে করে পকেটে ঢুকিয়ে নেন। এরপর অধর ছড়িয়ে হেসে আঘাতটা উড়িয়ে দেন। ওসব ছাড়েন, ওইটা আমার সুইটহার্টের দেওয়া লাভ বাইট ছিল, আর পিনটা আচমকা হাতে ঢুকে গিয়েছিল। এখন চলুন, আমার মিসেসের চিকিৎসার প্রয়োজন, পায়ে আঘাত পেয়েছে। চমৎকার, তোমার মিসেসের তারিফ করতে হয়। খুঁজে খুঁজে এমন রক্তচোষা পেলে কই? রক্তচোষা দুনিয়াতে একজনই ছিল, তাই খুঁজতে অসুবিধা হয়নি। আমার মেয়েটা কিন্তু সরল ও কোমল ছিল। আঙ্কেল, আমার উনি কিন্তু ভিতরে এমনিতেই আমার উপর রেগে বোম হয়ে আছে। আর নতুন করে রাগাবেন না প্লিজ। যত ঝড় টর্নেডো সব আমার উপর দিয়ে যাচ্ছে। বিয়ে করেছো তাহলে? দাওয়াত পেলাম না যে। আরেকবার বিয়ে করি, তখন সবার আগে আপনাকে দাওয়াত দিয়ে রাখবো। মস্করা করো? আচ্ছা চলো দেখি রোগীর কোথায় আঘাত লেগেছে। চলেন, বাঘিনীকে অনেক কষ্টে থামিয়ে রেখে এসেছি। হাসতে হাসতে ওনারা কেবিনের দিকে এগিয়ে গেলেন। গিয়ে দেখেন একই সমগ্র কেবিন ফাঁকা, কোথাও পাখির অস্তিত্ব নেই। নওয়াফ ছটপট পেছনে দরজা খুলে দেখলো মেয়েটাকে কোথাও দেখা যাচ্ছে না। এতটুকু সময়ের মধ্যে উধাও হয়ে গেল নাকি? কোথায় নওয়াফ তোমার মিসেস? নেই তো, পালিয়েছে নাকি? ওর সঙ্গে আমার বিরাট বড় ভুল বোঝাবুঝি চলছে আঙ্কেল, অন্য একদিন সময় করে বলবো। আসি এখন। নওয়াফ বেরিয়ে গেল। আশপাশে ওর অন্বেষণ করেও মেয়েটাকে পাওয়া গেল না। হতাশ হলেন তিনি, চরম হতাশ। জীবনে এ পর্যায়ে এসে আজ নিজের উপর নিজের প্রচণ্ড বিরক্তি লাগলো। নিজেকে এতটা অসহায় ও দুর্বল কখনো মনে হয়নি। তার আশপাশে এত মানুষ, তবুও সে একা, ভীষণ একা ও নিঃসঙ্গ। আর পারছে না নিজের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে যেতে। ভেঙে পড়ছেন। ওনাদের বাড়িতে গত 1 মাস ধরে এক ফোঁটা পানীয় স্পর্শ করেন তিনি। কখনো রেস্টুরেন্টে খান, কখনো মন চাইলে ট্রি হোমে রান্না করেন, কখনো না খেয়ে কাটান। এভাবেই চলছে জীবন। এছাড়া ওনার পিতার সঙ্গে সম্পূর্ণ কথা বলা বন্ধ করে দিয়েছেন। ব্যস্ত রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটি চায়ের দোকানের টুলের ওপর দপ করে বসে পড়লেন। রাগে যেতে চুল খামচে তোলেন। খানিকটা সময় ধরে চোখ দুটি বন্ধ করে রাখেন। এরপরে মেয়েটার কামড় দেওয়া স্থানটির উপর দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে দেখে গভীরভাবে চুমু খান, যেন তিনি হাতটিকে নয়, স্বয়ং সরিষিনীর উষ্ঠগতে চুমু খাচ্ছেন। এর মধ্যে চলে গেল প্রায় 1.5 মাস। সময়ের গতি যেন চোখের পলকের মধ্যেই ফুরিয়ে যায়। কত শত অতীত সুন্দর ছিল সেসব সোনালি দিনগুলো আর ফিরে আসবে না। শীত গিয়ে গরম পড়েছে। স্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব চলছে। প্রতি বছরই চলে মোট 3 দিন। প্রথম দিন খেলাধুলা হয়, দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, তৃতীয় দিন বিদায় অনুষ্ঠান। এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে পাখির ইচ্ছের কত শত স্বপ্ন ছিল। স্কুল লাইফের শেষ স্মৃতিগুলোর স্মরণ
করে ধরে রাখবে বলেছিল। অনেক অনেক আনন্দ উদযাপন করবে। সকলে মিলে তারা ভলেন্টিয়ার হবে, সকলে একই রকম কাপড় বানাবে, কত সুন্দর করে সাজবে মাঠ ভর্তি লোকেরা সামনে। ওরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবে। হাতে একটা লাঠি থাকবে, লাঠির মাথায় হরেক রকমের ফিতা লাগানো থাকবে। সব স্বপ্ন ও বৃথা গেল। চোখের পলকে সব কেমন পাংশুরে ধুলিস্বাদ হয়ে গেল। সকলে ঠিকই আনন্দ ফুর্তি করছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে। ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে কেবল সে। ঘরমুখ হয়ে বই নিয়ে বসে আছে। অনুষ্ঠানের মাইকের আওয়াজ এখান থেকে শোনা যায়। কত কত মানুষ গান গাইছে, কবিতা আবৃত্তি করছে, কিন্তু সে নেই ওইখানে। গেলে যেতে পারতো কিন্তু যায়নি। এক সময় এইসবের জন্য যতটা মন টানতো, সেই মনটা এখন আর ওর নেই, মরে গিয়েছে। ভুল বললো, মেরে ফেলা হয়েছে, গলা টিপে হত্যা করা হয়েছে। এক্সামের এক সপ্তাহ আগে ফাহাদ স্যারের ছোট বোন ফাহিমা এসেছে ওদের বাড়িতে থেকে পরীক্ষা দেবে। যদিও তারা কাজিরার বাসা খুঁজেছিল, এই সময় বাসা পাওয়া মুশকিল প্রায়, কেননা দূর দূরান্ত থেকে লোকজন 1 মাস আগে থেকে বাসা ভাড়া নিয়ে রেখেছে। এই জন্য ওরা বাসা পায়নি। কাজল রেখা বললেন, বাসা দেখার কি দরকার, ফাহিমা আমাদের বাসায় থাকুক, এখানে বসে পরীক্ষাটা দেখ, পুরো ঘর তো খালি। যদিও ফাত রাজি ছিল না, কাজল রেখা জোর করছিলেন, তাই রাজি হলো। পরীক্ষার কেন্দ্র যেহেতু কাজিরহাট, ফাহিমাদের স্কুল কাজিরহাট কেন্দ্রে পড়েছে। আজ বিদায় অনুষ্ঠান। পাখিকে দেখা গেল 10টার দিকে বেরিয়ে যেতে। বাসন্তী রঙের ওপর সোনালি ও লাল সুতোর কারুকাজ করা জর্জেট লং একটু 3 পিস পরনে, মাথায় লাল টুকটুকে ভারী ওড়নাটি জর্জেট হওয়ার ফলস্বরূপ বারংবার মাথা থেকে পড়ে যায়। স্কুল মাঠের অর্ধপাশ ঘেরাও করে হরেক রকমের দোকানপাট উঠেছে। কি নেই এখানে, বড়ই, হালিম, ঝালমুড়ি থেকে শুরু করে সকল প্রকার দোকান চোখে পড়ে। ফাহিমা পাখির সঙ্গে এসেছে ওদের বিদায় অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে। এবারে একেবারে ফাহিমা পাখিদের বাড়িতে এসে পড়েছে। পরীক্ষা শেষ হলে একসঙ্গে ওদের বাড়ি জয়নগর ফিরে যাবে। ওরা দুজন মিলে 500 গ্রাম টক বড়ি কিনে নিল। ঝালমুড়ি দোকান থেকে বিট লবণ এনে দুজনে কাঠের বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে বড়ি খাচ্ছিল। তখনই ইচ্ছেকে দেখা গেল ওদের দিকে এগিয়ে আসতে। গায়ে ভলেন্টিয়ারদের পোশাক, হাতে রঙিন একটি লাঠি, ঘুরছে, বেশ সাজসজ্জা করেছে। চোখে আবার একখানা কালো রঙের সানগ্লাসও জুটিয়েছে। ফাহিমার সঙ্গে ইচ্ছে একটু কথা বলে চলে গেল। পাখির সঙ্গে কথা বলেনি। পাখি আবার ওসবে আমলে নিল না, বরং খাওয়ায় মনোযোগী হলো। তবে ফাহিমার অবাক লাগলো, চরম অবাক। ইচ্ছে তোর খালাতো বোন না? পাখি বড়ি চিবাতে চিবাতে জিভ দিয়ে প্রচুর ডকে অদ্ভুত শব্দ করে উঠল। বড়ই বাকির অংশটুকু গিলে নিয়ে পা ঝুলাতে ঝুলাতে বলে উঠল, তাহলে ওর তোর সঙ্গে বসলো না কেন? ও তো তোর সঙ্গেই পড়তো। আমার সঙ্গে চলেন, কথা বললে ওর বিয়ে হবে না, ওর জন্য ভালো সম্বন্ধ আসবে না, এজন্য কথা বলে না। ও মা, এ আবার কেমন কথা? তুই কি বিশ্বাস করিস ফাহিমা আমি একজন পতিতা? ওর কথা শুনে ফাহিমা যেন চরম বিস্মিত হলো। পাখির অধর বাকি হাসে। আজকাল নিজেকে পতিতা, বেশ্যা এসব বলতেও ওর নিজের মুখেই ভাঁজে না। সকলের কাছে তো অবশ্যই সে এই নামেই সুপরিচিত। বেশ, ফাহিমা ওর পিঠে দুম করে কিল বসায় দিল। ফাজিল একটা, এই কথা দুনিয়া উল্টে গেলেও আমি বিশ্বাস করি না। নিজ চোখের দেখাটাকে অবিশ্বাস করবি? মোটেও নয়। তবে চোখের দেখাটা সবসময় সত্যি হয় না রে, এর বাহিরেও অনেক কিছু থাকে। হয়তো তোর সঙ্গে তেমন একটা আমার যোগাযোগ নেই, তবে মাঝে মধ্যে তো হতো। আর আমি বিশ্বাস করি তুই নির্দোষ। আর যে মন থেকে পুরোপুরি নির্দোষ ও খাঁটি থাকে, তাকে মানুষের দেওয়া মিথ্যে অপবাদ ছুঁতেও পারে না। তুই নিজে সৎ আছিস, এটাই সঠিক। পাখি মুখে বড়িয়ে নিচ্ছিল। ফাহিমার কথা শুনে সেটা বিস্ময় অদর ছড়িয়ে পড়ে গেল। ওর দুই চোখে দারুণ চমকপ্রদ। এই প্রথম বন্ধুত্বের মধ্যে তাকে কেউ মন থেকে বিশ্বাস করেছে। মুগ্ধতায় সে ফাহিমার মুখটার দিকে ছলছল নয়নে তাকিয়ে রইল। আচমকা মেয়েটাকে ঝাপটে ধরল। তুই এতদিন কই ছিলি বোন? তুই কেন আমাদের স্কুলে পড়লি না? তাহলে তোকে আমার প্রাণের সই বানাতাম। আগে হয়নি তাতে কি, এখন তো হওয়া যায়। নিশ্চয়ই।
ওদের কথার মধ্যে সকল শিক্ষার্থীরা উপস্থিত হলো, কিছু কিছু অতিথিরাও এসেছে। এরই মধ্যে প্রধান অতিথি হয়ে নওয়াফকে আসতে দেখা গেল। ইনভাইট করা হয়েছিল ওনার চাচু এমপি হাসান তালুকদারকেও। উনি কাজের কারণে আসতে পারেনি, যার বিনিময়ে নওয়াফকে পাঠানো হয়েছে। নওয়াফ প্রথম সারির চেয়ারে বসে এদিক ওইদিক তাকে সরিষিনীকে খুঁজতেই লাগলো। ঠিক শেষের ব্রেঞ্চটিতে মেয়েটাকে দেখা গেল। ওনার বুকে অদ্ভুত এক প্রশান্তি, শান্তি ঠেকলো। গত কয়েকদিন ধরে তিনি গ্রামে ছিলেন না, শহরে ছিলেন। মেয়েটাকে না দেখে যেন দম বন্ধ হয়ে আসছিল। আজ সকালে সমস্ত কাজ ফেলে রেখে ছুটে এলেন। লাল দোপাট্টাটি মাথায় দাওয়াতে উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা ফুটে উঠেছে। মানুষ বলে শ্যামবর্ণ রংটি নাকি পৃথিবীতে অবহেলিত। আশ্চর্য, অথচ শ্যামবর্ণ তার অধিক প্রিয়, তার হরিণী মায়াবী বিরোহিণী। মানুষ বলে শ্যামবর্ণ রংটি নাকি পৃথিবীতে অবহেলিত, অথচ শ্যামবর্ণ তার অধিক প্রিয়, তার হরিণী মায়াবিনী বিহারিণী, যে উজ্জ্বল শ্যামবর্ণে গড়া একটি জলচর নক্ষত্র। তিনি দেখেছেন শ্যামবর্ণ রংটি অধিক ভয়ঙ্কর ও সর্বনাশ। যে মজেছে সে মরেছে। কোনো এক গোধূলি লগ্নে এই শ্যামবর্ণ নারীটির প্রেমে তিনি মজেছিলেন, আর সেই থেকে তিনি তার জীবনে ঝড়হীন নিজের সর্বনাশ ডেকে এনেছেন, যার দাবানলে আজও জ্বলছে। শুধু জ্বালালি, একটু দাবানলে বরফ ঢাললি না আমার বোকা হরিণী। পাখি এই পর্যন্ত ওনার দিকে একটা পলকও তাকায়নি, কিন্তু তিনি ঠিকই দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে কতবার বেহায় নির্লজ্জের মতন তাকিয়েছিলেন। পাখির কাছে ওনার বর্তমান আচরণ লাগাম ছাড়া ছ্যাঁচড়ে মনে হয়। অনুষ্ঠান কখন শেষ হবে তার আশায় ছিল মেচা। অবশ্যই বিদায় অনুষ্ঠান শেষ হলো। কত মানুষ গলা ধরে কাঁদলো, চোখের জল ফেলো, অথচ সে এক বিন্দু জল ফেলতে সক্ষম হয়নি। নিজের উপর নিজেই অবাক হলো। এ দ্বারা বোঝা গেল সে পাথর হয়ে গেছে। কোনো কষ্টই আজকে আলোকে ছুঁতে পারে না। কষ্ট আবার কষ্টকে কিভাবেই বা ছুপে। দুজন যে একই গাঙের কুল। বিদায় অনুষ্ঠান শেষ হলে পাখি কাজিরার বাজারে ঢুকলো। একটি ফাইল, পেন, বক্স, স্কেল, 4টি কলম কিনে ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। পিছু পিছু বলিষ্ঠ বলবান একটি ছায়া দেখতে পেল। পাখির মেজাজ বিগড়ে উঠল। সে বড় বড় কদম বাড়িয়ে হাঁটতে লাগলো। যতটা সামনে আগায় ততটাই লোকটা ওদের পিছুই নেয়। ওর ইচ্ছে হলো কলমটা ওর শরীরে ঢুকিয়ে দিতে। মানুষ এত চেষ্টা কেমনি হয়? তখন দেখা গেল একটি খালি অটো যেতে। পাখি অটোতে ডেকেই ফাইমাকে নিয়ে দ্রুত উঠে পড়ল। নফের দৃষ্টিসীমা থেকে বেরিয়ে যাচ্ছিল। তিনি চেঁচিয়ে অটোর সেটাকে হুমকি স্বরূপ আদেশ দিলেন, সজীব, তোর ভাবিকে ঠিক মতন বাড়ি পর্যন্ত পৌঁছে দিস। টাকা নিস না কিন্তু, তাহলে হাত কেটে ফেলবো। আপনি যদি আমার থেকে টাকা না নেন তাহলে আপনার চোখে আমি কলম ঢুকিয়ে দিব। অটো ছেলেটা পড়েছে ভীষণ জটিল বেকায়দায়। এদিকে ধমকি, ওইদিকে হুমকি। কে কার কথা শুনবে? সে একজন বলছে হাত কেটে ফেলবে, আর একজন বলছে চোখে কলম ঢুকিয়ে দিবে। এদের চাপাচাপিতে সে না মাঝখান থেকে চোখ হাত হারিয়েই বসে। সে গলা টানা দিয়ে পিছু ফিরে পাখির উদ্দেশ্যে বলল, ভাবি আপনি অটো থেকে নেমে যান, তাহলে আর আমাকে চোখ হাত একসঙ্গে হারাতে হবে না। আমি বাপু গরিব মানুষ, অটো চালিয়ে কোনো রকম খাই। চোখ হাত একসঙ্গে হারালে রাস্তার ভিক্ষা করতে বসতে হবে। ঠিক আছে, তবে ফের যদি আমাকে শুনছি ভাবি রাখতে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। কি যে বলেন ভাবি, আপনি হলেন পুরো এলাকার শুদ্ধ পোলাপানের ভাবি। আপনাকে তো সেই ক্ষেত্রে ভাবি বলবো নাকি? পাখি রাস্তা পার হয়ে ইটের একটি টুকরো হাতে তুলে নিল। সেটা নিয়ে ধাওয়া করলো অটোওয়ালাকে। ছেলেটাকে দাঁতে দাঁত পিষে ধমকিও ছুড়ল, শয়তান ছেলে, তোর ভাবি ডাকা আমি ছোটাচ্ছি। পাখিকে ইটের টুকরা নিয়ে ধা করে দিয়ে আসতে দেখে সজীব অটো নিয়ে দ্রুত ছুটে পালালো। কি সাংঘাতিক মেয়ে বাবা, যেমন ভাই তার তেমন বউ। পরীক্ষার বাকি আর মাত্র 2 দিন। পাখি রাত জেগে লাইট বন্ধ করে হারিকেনের স্বল্প আলোয় গুনগুন করে পড়ছিল। পড়তে পড়তে টেবিলের উপর মাথা দিয়ে কখন ঘুমিয়ে পড়েছে সে টের পেল না। ঘড়ি কাটা তখন রাত 2টোর ঘরে। বাড়ির আঙিনায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ পাওয়া গেল। ক্রমশ তা বৃদ্ধি পেয়ে একসময় বাড়তেই লাগলো। শুকনো পাতার মচমচ শব্দ গোপনীয় কোনো এক ভয়ের আলোড়ন সৃষ্টি করে। কাজল রেখা সামনের ঘরে ছিলেন। পাখির ঘুমন্ত মুখটা এক পলক দেখে ফাহিমাকে দেখলেন। মেয়েটা কম্বল মুড়িতে ঘুমাচ্ছে।
মুক্তির রুমে স্বাধীন গিয়েছে আজ পেছনের ঘরে। কাজল রেখা কান সজাগ করে ফের শুনলেন মসমস শব্দ। নিঃশব্দ রাতে এমন কুকুরের ঘেউ ঘেউ ডাক ভালো লক্ষণ নয়। নিশ্চয়ই বাড়ির অলিন্দে কেউ ঢুকেছে। টিনের চালের ওপর শিশির কণা চপচপ করে শব্দ করে পড়ে, পৈশাচিক ভয় দেখায়। তার সঙ্গে জড়িত আবার শকুনের বিভৎসতম ডাক। সবটা মিলিয়ে হাড় কাঁপানো লোমহর্ষকর ভয় অনুভূতি। তিনি আবারও এসবে ভয় ডর কম পান। বেশ সাহসী মহিলা তিনি, পিছিয়ে যাওয়ার মতো নন। বিছানার তোষক উল্টে রামদাটা হাতে তুলে নিয়ে পেছনের দরজা খুলে অতি সাবধানে হেঁটে বেরিয়ে গেলেন। লাইট জ্বালানি আগন্তুক যদি পালিয়ে যায় সেই আশঙ্কায়। বাইরে বের হয়ে প্রথমেই সিগারেটের ভটকা গন্ধ পান। গন্ধ অনুসরণ করে পাখির রুমের সামনে এসে থেমে পড়েন। জ্যোৎস্না ভরা রাত্রিরে লম্বাটে দীর্ঘ দেহিটা জানলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ চিন্তিত দেখা গেল ওনাকে। আশপাশ সতর্কতার সঙ্গে তাকে পুরুষালী ছায়া মূর্তিটির সম্মুখে তিনি এগিয়ে যান। তুই এখানে? প্রশ্নটা এমন নয়, বরঞ্চ এমন হতো, তুমি এখানে কি করছো? মধ্য রজনীতে ফাজলামো করা হচ্ছে। আপনি মেজবান তালুকদারের এক্স হতে পারেন, বাট আমার বেয়ার নন নিশ্চয়ই। তুমি এখানে তোমার পিতা জানেন? সরি, আপনি কার কথা বলছেন? আমি ঠিক চিনতে পারছি না। মস্করা করো? এই একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। মানে? নফ মুখ চিবিয়ে স্মিত হাসে। সিগারেটে একটি টান বসিয়ে নাক মুখ দিয়ে নিকোটিনের ধোঁয়া বের করে আকাশে উড়িয়ে দেয়। আর অবশিষ্ট অংশটুকু পায়ের তলে পিষে নিয়ে বললেন, আপনার মতন বুদ্ধিমান তেজদীপ্ত মহিলার কাছ থেকে এমন বোকার মতন আচরণ শোভা পায় না। এমন নারীদের তেজস্ক্রিয় রূপেই মানায়। রামদাটা লুকালেন কেন? বেরিয়ে যাও আমার বাড়ির আঙ্গিনা থেকে। সম্ভব নয়। আমার দামি ও মূল্যবান হীরের রত্নটি যে এই বাড়িতে রয়েছে, সেখানে বাড়ি ছাড়ার প্রশ্নই আসে না। তুমি জানো আমি চাইলে এই মুহূর্তে তোমার জবানটা বন্ধ করে দিতে পারি। আপনার মতন সাংঘাতিক মহিলার কাছে এটা অসম্ভব বলতে কিছু নয়, তবে আপনি সেটা করবেন না। কারণ আপনার বাহিরটা শক্ত দেখতে হলেও ভেতরটা কোমল। আমাকে আঘাত করতে গেলেও আপনার হাত কাঁপবে। বেশ দ্রুতবান দেখছি। তাহলে পিতার মতো চরিত্র মিলল কি করে? তোমার পিতা তো একটা ভীতু বিড়াল ছানা ছিল। একই কথা দ্বিতীয়বার বলতে আমার বিরক্ত লাগে। আশা করি দ্বিতীয়বার ওনার নামটি মুখে নেবেন না। উনি আমার পিতা নন, তিনি আমার কাছে মৃত। সে তো তুমিও কারো কাছে মৃত। জীবিত হতেও টাইম লাগবে না। তুমি আমার মেয়েকে নিয়ে মাইন্ড গেম খেলছো? প্লিজ গেম বলবেন না। ভালোবাসা কখনো গেম হয় না। আর না, ওকে নিয়ে আমি কোনো রকম মাইন্ড গেম খেলছি। তোমরা তাহলে আবার ভালোবাসতেও জানো? যেভাবে বলছেন, ভালোবাসা যেন আপনি আর আপনার এক্সের জন্য একা আবিষ্কার হয়েছে। আমরা কেবল এই পৃথিবীর ভাড়াটিয়া হতে এসেছি। মুখে মুখে তর্ক করা তোমার পিতা শিখিয়েছে না? খোঁটাটা বরাবর ওই দিকে কেন দেন? আমাকে দেন। তোমাকে কি দেব নতুন করে? খুঁজে পাচ্ছেন না নাকি? খুঁজতে যাব কেন? কে তুমি? কেউ নও। আমি কে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। সব জেনে বুঝেও চুপ করে আছেন কেন? আপনার হাত পা তো কেউ শিকড় দিয়ে বেঁধে দেয়নি। তাহলে ওই দিন পুলিশে ধরিয়ে দিলেন না কেন? কেন ধরিয়ে দিব তোমায়? কাপুরুষের পক্ষ আমি কখনোই নেই না। যার নিজের ক্ষমতা নেই সমগ্র লোকের সামনে বসে নিজ স্ত্রীকে স্বীকার করার, সে আবার কেমন পুরুষ? সে পুরুষ নয়। আর যে পুরুষ নয় তাকে কেন প্রমাণ করতে যাব সে আমার মেয়ের জামাই? তাছাড়া আমার মেয়ে কোনো খেলনা, মূল্যহীন বস্তু নয়। সে তার পিতার অমূল্য রত্ন খনি, তার নানার মাথার মুকুট। আর আপনার কিছুই না বুঝি? এজন্য অমানুষ ও পাশবিকের মতন ওভাবে পিটিয়েছিলেন ওকে? আচ্ছা, কোনো মা কি পারে অমনভাবে নৃশংস মুমূর্ষ আঘাত করতে? পারে না। আপনার কোনো রাইট নেই আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর গায়ে হাত তোলার। আমার উপর রাগ কেন? ওর উপর দিয়ে গেল আপনার। ওকে কোন সাহসে, কার কাছে জিজ্ঞেস করে গায়ে হাত তুলেছেন আপনি? ফের এমন সাহসিকতা নমুনা দ্বিতীয় দেখাবেন না, এতে ফল ভালো হবে না। ও আমার সন্তান। আমার মেয়েকে আমি যা ইচ্ছে তাই করব। দরকার পড়লে 1000 বার মারবো, আবার আদর করব। তাতে তোমার কি? শুধু মা হলে হয় না আন্টি, আগে সন্তানের ভালো একজন বন্ধু হন। আর আমার কি
সেটা টের পাবেন ওর গায়ে আর একটা কাঁটার আঁচড় পড়লে। নিশ্চয়ই আপনার জানা আছে ও আমার কে। সব কিছু জেনেও না জানার ভান করাটাও বোকাদের অন্তর্ভুক্ত। কখনো কখনো সুখী হতে গেলে বোকা হতে হয়। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রমাণ ছাড়া সমাজ অন্ধ, আইন অন্ধ। সেখানে মুখের জবান দিয়ে তোমাকে আটকাতে যাওয়া নেহাত বোকামি। আর তাছাড়া তুমি বা কেমন হাজব্যান্ড যে নিজের স্ত্রীর সামনে আরেকটা বিবাহ করতে যাচ্ছ? নিজের বিন্দুমাত্র লজ্জা নেই? বিশ্বাস করুন, আমার লজ্জা নেই, মোটেও লজ্জা নেই, বিন্দুমাত্র ক্ষুদ্রতম লজ্জা নেই। সব লজ্জা আপনার মেয়ের নামে দলিল করে দিয়েছি। লজ্জা করছে না, তা আবার মুখ নাড়িয়ে নাড়িয়ে আমার সামনে বসে বলছো? আশ্চর্য! এত লজ্জা দিয়ে আমি কি করব? একটা লজ্জার গোডাউন খুলে বসবো নাকি? লজ্জা লাগলে আপনার আর আপনার মেয়ের কাছে বিক্রি করে বসবো। মুখের লাগাম টানো। চাইলে তোমাকে ধর্ষণের মামলায় এই মুহূর্তে ফাঁসাতে পারি। আমার ছোট মেয়েটাকে ফুসলিয়ে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে দিনের পর দিন ব্যবহার করে গেছো। শেষে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করলে পরিবারের পছন্দ করা মেয়েকে। প্রথমত, আপনার মেয়েকে আমি ফুসলিয়েছি ঠিকই, তবে ভুলিয়ে ভালিয়ে নয়, বরঞ্চ থাপ্পড় মেরে কবুল বলিয়েছি। দ্বিতীয়ত, আপনি ভালো করে জানেন ওই বিয়েটা কোনো বিয়ে ছিল না, কেবল একটি নাট্য গল্প ছিল। আইন অনুযায়ী এবং ইসলামিকভাবে আপনার মেয়ে আমার স্ত্রী। তোমার মতো বেয়াদব বদমাস বাউন্ডেলে ছেলে আর একটাও আমি দেখিনি। কত বড় সাহস, জোর করে থাপ্পড় মেরে আমার মেয়েকে দিয়ে কবুল বলিয়ে আবার বুক ফুলিয়ে গর্বের সঙ্গে জোর গলায় আমার সামনে বসে কথা বলছো। ইচ্ছে তো করছে এখনই এক কোপে তোমার মাথাটা ফেলে দিই। এত ভাবাভাবির দরকার কি আছে? মাথাটা ফেলে দিলেই তো পারেন, তাতে আবার আপনারই লস। অল্প বয়সে আপনার মেয়ে বিধবা হবে, দুঃখ আপনাকেই পোহাতে হবে। ওনার কথা শুনে কাজল রেখা পুরোই স্তব্ধ হয়ে গেলেন। এমন ঘাড়তেরা মুখে মুখে তর্ক করার ছেলে সে পাপের জন্ম দেখেনি। ফের ওনার লাগামহীন নির্লজ্জ বাক্য ভেসে এলো। ওকে একটু ডেকে দিবেন প্লিজ? বিশ্বাস করুন, একটা চুমু খাবো, শুধু একটা চুমুই, প্রমিস, এর বেশি না।